আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকে 46তম বিসিএস পিলি ফুল কোর্সের সাধারণ বিজ্ঞান লেকচার টুতে স্বাগতম জানাচ্ছি। তো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে থাকবেন সাব্বির ভাইয়া এবং অভ্র ভাইয়া। তো ক্লাসটা আমরা 10 মিনিটের মধ্যে শুরু করব, 7টা 10-এর দিকে। হ্যাঁ, তো ভাইয়ারা এখন আমাদের সাথে যুক্ত হননি, তো ইনশাল্লাহ এর মধ্যে যুক্ত হয়ে যাবেন এবং ক্লাসটি যথারীতি শুরু করবেন। আচ্ছা, আমার ভয়েস যদি আপনারা যদি ক্লিয়ার শুনতে পান তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। ধন্যবাদ বিপুল ভাইয়া এবং আলামিন ভাইয়া আপনাদেরকে রেসপন্স করার জন্য। তাহলে আমরা সবাই একটু অপেক্ষা করি 7টা 10 পর্যন্ত, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো ক্লাসটি।
ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আহ 46তম বিসিএস প্রিলিমিনারি ফুল কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি অভ্র। তো আজকে হচ্ছে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমাকে একটু চ্যাট বক্সে জানান তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড যদি ক্লিয়ার থাকে দেন আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে হ্যাঁ, ইয়েস ইটস ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে সাউন্ড ক্লিয়ার আছে, আমাদের নেট এভরিথিং ইজ ওকে। তাহলে আহ আমরা টাইম ওয়েস্টেজ না করে আমি বলে ফেলেছিলাম যে সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ, সবাই এই যে সবাই বলতেছে সাউন্ড ক্লিয়ার, নেট ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। হ্যাঁ, আমি ক্লাসের আগে এগুলো চেক করে নেই সব সময়। তো যেহেতু ক্লিয়ার আছে, সো আমরা ক্লাস শুরু করে দেই। একজন বলতেছে আপনার সাউন্ড একটু ক্লিয়ার না। এটা মেবি, যেহেতু দেখেন ম্যাক্সিমাম ক্লিয়ার, সো আমার মনে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আপনার ডিভাইসের। আপনি একটু কাইন্ডলি চেক করেন, অথবা আপনার নেট প্রবলেম হতে পারে। তাহলে আমরা আর বেশি টাইম ওয়েস্টেজ না করে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আহ আজকে আমরা পড়াবো হচ্ছে আমাদের 46তম বিসিএস প্রিলিমিনারি ফুল কোর্স। এখানে হচ্ছে লেকচার 2। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রিলিমিনারিতে কোশ্চেন আসে। এখানে যেমন আমরা দেখতেছি তরঙ্গ আছে, এখানে শব্দ আছে, এখানে আর কম্পন আছে, তাই না? এখানে আলো আছে, বর্ণালী আছে। তাহলে এখান থেকে আমাদের টু দা পয়েন্ট কি জানতে হবে। এটা কিন্তু ক্লাসটা বোথ সায়েন্স এবং যারা হিউম্যানিটিজ বা কমার্স ব্যাকগ্রাউন্ড সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি যেভাবে জানেন বা বোঝেন প্রিলিতে কিন্তু ওভাবে আসে না। তাই যারা সায়েন্সের তারাও একটু খুব সুন্দর মতো ক্লাসটা করার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে বোঝাবো যে কোত্থেকে কোশ্চেন আসবে। দেখা যায় যে অনেক কিছুই জানেন, বাট কোন জায়গা থেকে কোশ্চেন আসবে এই ব্যাপারগুলো আমাদের ধরতে কষ্ট হয়। তাহলে ওইগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা টাইম ওয়েস্টেজ না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই, কেমন? তাহলে আজকে আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে তরঙ্গ দিয়ে। কি দিয়ে শুরু করব? তরঙ্গ দিয়ে শুরু করব। তাহলে কিন্তু আমরা আর কথা না বলে বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন, ঠিক আছে, যা কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কিছু একটা সঞ্চারিত করবে। সেটা কি? শক্তি সঞ্চারিত করবে, বাট নিজে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে না। এটাই হচ্ছে তরঙ্গ। তাহলে এটা কি? এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন, যা কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে, কিন্তু এক স্থানে অন্য স্থানে সেই যে জড় মাধ্যম যেটা, সেই বস্তুটা কিন্তু সঞ্চারিত করছে না। যেমন আপনি কোনো গিটারের একটা তারের এক প্রান্তে টোকা দেন, গিটারের তারটা কিন্তু ছিঁড়ে গিয়ে অন্য প্রান্তে লাগতেছে না। বা গিটারের তারের যে অণুগুলো আছে, একটা অণু কিন্তু বাইপাস করে একটার উপর দিয়ে উঠে উঠে লাস্ট প্রান্তে যাচ্ছে না। কিন্তু আপনি একটা টোকা দিলে গিটারের প্রথম প্রান্তে আপনি দেখবেন কম্পন অনুভব করবেন, একদম শেষের দিকেও কিন্তু আপনি কম্পন অনুভব করবেন। তাহলে কি সঞ্চারিত করতেছে? এখানে শক্তি সঞ্চারিত করতেছে, কেমন? ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে তরঙ্গ। তাহলে তরঙ্গ অনেকগুলো থাকতে পারে, তাই না? অনেক ধরনের তরঙ্গ থাকতে পারে। তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, এই দুইটার উদাহরণ আপনাদের প্রিলির জন্য মাস্ট, এম ফর মাস্ট, এটা মনে রাখবেন। এই অনুপ্রস্থ তরঙ্গ যেটা, এটার অনেকগুলো নাম আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গেরও অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা একটু আগে বলে দিই অনুপ্রস্থ তরঙ্গের এটা একটু বলি। অনুপ্রস্থ তরঙ্গে যে শক্তিটা, এটা সমকোণে অগ্রসর হয়। কিভাবে অগ্রসর হবে? যে কম্পনটা বা যে শক্তিটা, সেটা হচ্ছে সমকোণে অগ্রসর হয় মাধ্যমের তল তলের সাথে। মনে করেন এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এটা দেখেন মাধ্যমের তল সমান্তরাল। হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গটা যখন আগাবে, এটা হচ্ছে সমকোণে মানে হচ্ছে অগ্রসর হবে। দেখেন তো, কোনটা কিন্তু সমকোণে হচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য যেটা, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য মানে হচ্ছে, অনুদৈর্ঘ্য কথাটার মানে হচ্ছে সমান্তরাল, এটা মনে রাখবেন। তার মানে এখানে তরঙ্গটা বা হচ্ছে শক্তিটা সমান্তরাল ভাবে, দেখেন তো, এটার প্যারালাল এটা, এই যে দেখেন, প্রত্যেকটা প্যারালালে তরঙ্গ বা কম্পনটা অগ্রসর হবে। এখান থেকে উদাহরণগুলো খুব ইম্পর্ট্যান্ট। অনুপ্রস্থের উদাহরণ হচ্ছে টানা তারের তরঙ্গ, পানির উপর দিয়ে সঞ্চারিত ঢেউ তরঙ্গ, ড্রামের পর্দায় আঘাতে উৎপন্ন তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে বায়ু মাধ্যমে যে শব্দের তরঙ্গ। সহজ কথা মানে হচ্ছে যে কোনো ধরনের শব্দের তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। এটা খুবই আসে, যে কোনো ধরনের শব্দ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ।
হ্যাঁ, ঢোলে বাড়ি দিলে সৃষ্ট তরঙ্গ, এটাও অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা মজার জিনিস। এবারে আসেন, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সমান্তরালে সঞ্চালিত হয়, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা নাম আছে, এর নামটা খুব ভয়ঙ্কর। অনুদৈর্ঘ্য তরঙ্গের নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি একটা প্যাচ লাগে, পরীক্ষায় একবার বিসিএস এ আসছিল যে লম্বিক তরঙ্গ এই জিনিসটা কি, সমান্তরালে অগ্রসর হয় না হচ্ছে সমকোণে অগ্রসর হয়। তো আপনার নাম হচ্ছে লম্বিক, তার মানে লম্ব চিন্তা করে বলছেন যে লম্বিক তরঙ্গ হচ্ছে সমকোণে অগ্রসর হয় না, এটাও কিন্তু সমান্তরালে অগ্রসর হয়, মনে থাকে যেন। অনুদৈর্ঘ্য তরঙ্গের তিনটা নাম আমাদেরকে পড়তে হবে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে সমান্তরাল তরঙ্গ, আরটা হচ্ছে লম্বিক তরঙ্গ। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব আপনাদের চ্যাট বক্সে কতটুকু বুঝলেন। আর অনুপ্রস্থ তরঙ্গ কি, এটা হচ্ছে সমকোণে অগ্রসর হয়। ঠিক আছে, এই অনুপ্রস্থ তরঙ্গের আর একটা নাম হচ্ছে আর তরঙ্গ। কি তরঙ্গ? আর তরঙ্গ। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু নাম কি কি আছে এক্সট্রা, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে বিসিএসসি কিন্তু এগুলোই আপনার হচ্ছে জানা, যে আলটিমেটলি কোনটার নাম কি। কেমন? হুম, তাই ক্লাসটা একটু ভালো মতো করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে। এখান থেকে মেইনলি হচ্ছে উদাহরণ আর হচ্ছে তরঙ্গগুলোর যে এক্সট্রা নাম আছে, এই নাম, এইটাই ব্যাপার। ওকে, ওকে। অনুদৈর্ঘ্য তরঙ্গের আর একটা নাম আছে, সেটা হচ্ছে দীঘল তরঙ্গ। ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দীঘল তরঙ্গ, তাহলে এটা দরকার নাই। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা আছে, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম হচ্ছে দীঘল তরঙ্গ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের নাম শুধুমাত্র আর তরঙ্গ, আর এগুলোর নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের কি কি নাম, অনুদৈর্ঘ্য তরঙ্গের বিভিন্ন ধরনের নাম আছে। একটা হচ্ছে দীঘল তরঙ্গ, একটা সমান্তরাল তরঙ্গ, আর একটা হচ্ছে লম্বিক তরঙ্গ, তার মানে হচ্ছে মাধ্যমের সাথে সমান্তরালে চলে। উদাহরণ হচ্ছে একটা যদি পড়েন শব্দ, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ, ঢোলে বাড়ি দিলে তরঙ্গ। তো ঢোলে বাড়ি দিলে কি হয়? শব্দ হয়। তাহলে যে কোনো ধরনের শব্দ আমি কি বললাম, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ বা লম্বিক তরঙ্গ বা সমান্তরাল তরঙ্গ, হ্যাঁ, মাধ্যমের সাথে এগুলো সমান্তরালে অগ্রসর হয়, খুব ইম্পর্টেন্ট। ওকে, আর অনুপ্রস্থ হচ্ছে মাধ্যমের সাথে সমকোণে অগ্রসর হয়, উদাহরণ হচ্ছে টানা তারের আর তরঙ্গ, এটার নামই তো আর তরঙ্গ, অনুপ্রস্থ মানেই আর তরঙ্গ আর একটা নাম। তাহলে আর তরঙ্গ, পানির উপর দিয়ে সঞ্চালিত ঢেউ তরঙ্গ, ড্রামের পর্দায় উৎপন্ন তরঙ্গ, এটা একটু পড়তে হবে। সেটা হচ্ছে ড্রামের পর্দায়, এটা শব্দ হলেও হ্যাঁ, ঢোলেরটা কিন্তু অনুদৈর্ঘ্য আর ড্রামের পর্দাটা হচ্ছে অনুপ্রস্থ। এগুলো পরীক্ষায় আসে, বারবার আসা কোশ্চেন। কিন্তু যদি বলেন কোনটা বেশি আসে, কোনটা সমান্তরালে হয়, আমি আবার বলতেছি বারবার, কোনটা সমান্তরালে সঞ্চালিত হয়, কোনটা সমকোণে সঞ্চালিত হয়। ঠিক আছে, উদাহরণগুলো একটু কম আসে বাট পড়তে হবে। আর অনুদৈর্ঘ্যটা হচ্ছে শব্দ। আর এই অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা নাম হচ্ছে, সমান্তরালে হলেও এটা আরেকটা নাম হচ্ছে লম্বিক তরঙ্গ, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, তরঙ্গের বৈশিষ্ট্য একটু বলি। যে কোনো তরঙ্গের একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ে ফেললাম, সেটা হচ্ছে এরা হচ্ছে শক্তি সঞ্চালন করে, তাই না? আমরা পড়লাম এরা হচ্ছে শক্তি সঞ্চালন করে এক স্থান থেকে অন্য স্থানে, নিজেরা কিন্তু সঞ্চালিত হয় না, এরা হচ্ছে শক্তি সঞ্চালন করে। মাধ্যমের প্রয়োজন হয়, দেখছেন? অবশ্যই তরঙ্গের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, শব্দ একটা তরঙ্গ, তাই না? বা পানির তরঙ্গ কিন্তু একটা তরঙ্গ, পানি ছাড়া কিন্তু তরঙ্গ তৈরি হচ্ছে না। আবার শব্দ, আমরা যদি বলি যে চাঁদে বায়ু নাই, তাই চাঁদে কিন্তু শব্দ সৃষ্টি হয় না, আমরা কিন্তু এটা অনেকবার পড়েছি বা জানি। হুম, তাহলে যেখানে বায়ু নাই সেখানে শব্দ সৃষ্টি হবে না, তাহলে বায়ু একটা মাধ্যম, শূন্য মাধ্যমে কখনো তরঙ্গ যাবে না। তাহলে অবশ্যই মাধ্যমের প্রয়োজন, শক্তি সঞ্চালন করে, তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন দুইটাই ঘটে। হ্যাঁ, একটা তরঙ্গ যদি যায়, এটা কিন্তু উপরিপাতন ঘটতে পারে, একটা তরঙ্গ যাচ্ছে আবার আর একটা তরঙ্গ যাচ্ছে, তাহলে একটার উপর দিয়ে কিন্তু একটা যেতে পারে, এটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতন। হ্যাঁ, তরঙ্গের শক্তি যেটা, এটা বিস্তারের বর্গের সমানুপাতে, এটা খুবই আসে। তরঙ্গের যে শক্তিটা থাকে, এটা হচ্ছে ওদের যে শক্তি, যদি আমরা আই চিন্তা করি তাহলে বিস্তার, যদি এ চিন্তা করি তাহলে বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। লাস্টেরটা খুব একটা আসে না, বাট এই জিনিসগুলোই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি এখানে খুব ইম্পর্টেন্ট, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ।
এগুলো আমি একটু বলি। পর্যায়কাল হচ্ছে কোনো একটি কণার পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। মনে করেন এটা একটা তরঙ্গ, দেখেন, তাহলে এই জায়গাটা থেকে তরঙ্গ যাত্রা শুরু করেছিল, আবার এই জায়গায় এসে থামে, তাই না? তার মানে একই জায়গায় কিন্তু সে থামতেছে, একই স্থানে কিন্তু সে থামতেছে। তাহলে একটা তরঙ্গকে আমরা বলবো পূর্ণ স্পন্দন। কোন কণার একটি পূর্ণ স্পন্দন মানে কোন শক্তি কোন একটা বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগে তাকে একটা পূর্ণ স্পন্দন বলে। আর একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, ঠিক আছে, একই সরল রেখায় একটা তরঙ্গ ছিল, এখন এটার দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে তরঙ্গ সঞ্চালিত হয় কি সমকোণে, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, এভাবে করতে করতে তরঙ্গটা একবার বেজ লাইন টাচ করতেছে, মানে তার যে স্থান ছিল, এই সরল রেখাটা হচ্ছে তার কে সাম্যাবস্থা বা এখানে সে থাকতে চায়। ঠিক আছে, তাহলে একটা তরঙ্গ ওই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে বা ওই অবস্থানে এসে গেল, তাহলে এই যে একটা কম্পন একে বলা হয় পূর্ণ স্পন্দন। আর এই পূর্ণ স্পন্দনটা সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক জিনিসটা খুব মজার, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সৃষ্টি হয়। ঠিক আছে, লাইক এই যে এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন, এটা যদি একটা পূর্ণ স্পন্দন হয়, তাই না? এটা মনে করেন যে 10 সেকেন্ডে তৈরি হলো, তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সৃষ্টি করে সেটাকে বলা হয় হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কম্পাঙ্ক। এখন আপনি মনে করেন এই এই সমীকরণটা দিয়ে আসলে অত সুন্দর মতো বোঝা যায় না। মনে করেন যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে বা পূর্ণ স্পন্দন সৃষ্টি করে, তাহলে মনে করেন টি হচ্ছে পর্যায়কাল। টি মানে কি? পর্যায়কাল মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে টি সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন হবে? কতটি পূর্ণ স্পন্দন হবে? টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন হচ্ছে একটি, তাই না? কারণ পর্যায়কাল আমরা কি বললাম, একটা পূর্ণ স্পন্দন সময় হতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে? 1/tt। তাহলে এটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু আমরা কি পাইলাম? 1/t। যারা হচ্ছে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের আছেন বা হচ্ছে ফিজিক্সের, তারা এই জিনিসগুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা হচ্ছে অনেকদিন ধরে সায়েন্সের হয়েও অনেকদিন ধরে এগুলো চর্চায় নাই তাদের কাছে কিন্তু এগুলো মাথা থেকে আউট হয়ে গেছে। সো যাদের কাছে সহজ লাগতেছে তারা একটু ইগনোর করতে পারেন, আর যাদের কাছে মনে করেন সায়েন্সের হয়েও অনেকদিন চর্চায় নেই তারা একটু দেখতে পারেন, দেখবেন যে আপনাদের রিক্যাপিচুলেশন হচ্ছে এবং মাথার ব্রেইন স্টর্মিং হচ্ছে। আর যারা আর্টস অথবা হচ্ছে কমার্স, হিউম্যানিটিস অথবা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির আছেন তাদের জন্য তো ডেফিনেটলি এটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তাহলে একটু দেখেন আমি ম্যাথের মতো করে বুঝাই দিছি, তাই না? তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে, যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন সৃষ্টি হয়। তো এটার জন্য আমাদের পর্যায়কাল লাগবে, কারণ পর্যায়কালে একটা স্পন্দন তৈরি করতে একটা স্পন্দন বা একটা পূর্ণ স্পন্দনে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তার মানে কি একটা স্পন্দন সৃষ্টি করতে সময় লাগে টি সময়, তাই না? তাহলে টি সেকেন্ডে, আবার বলি, পূর্ণ স্পন্দন একটি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন 1/tt, এটাই কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কি একটু দেখি, প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন বা তরঙ্গ সৃষ্টি হয় তাকেই তরঙ্গের কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু 1/t, প্রিলিতে প্রচুর আসে, এফ ইকুয়ালস টু 1/t। ঠিক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, বা 1/t মানে কি? পার সেকেন্ড। হ্যাঁ, 1 হার্জ সমান হচ্ছে 1/সেকেন্ড, তাই না? সেকেন্ড নিচে নিচে ছিল, তাই না? 1/t যেহেতু টি এর একক কি, 1/সেকেন্ড, তাহলে কি পার সেকেন্ড। হার্জ 1 হার্জ সমান 1/সেকেন্ড, এটা কিন্তু পরীক্ষায় আসে। তরঙ্গ দৈর্ঘ্যটাও খুব ইম্পর্টেন্ট, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে
দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। দেখেন একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, এই যে, এই যে নীল, অথবা এই যে একটা পূর্ণ স্পন্দন করছে, তাই না? এটাই তো কম্পন। কম্পন তো এরকম ঢেউ খেলা মতোই হবে সাধারণত, হ্যাঁ? এই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তো দূরত্ব তো অবশ্যই কি সরলরৈখিক না? দূরত্ব কি কখনো শুনছেন বা সরণ কখনো শুনছেন এরকম বেকাতেরা ভাবে হবে? তাই এই নীলটা তো আপনার দূরত্ব হবে না বা সরণ হবে না। সরণ অবশ্যই প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব, তাই না? সরণ, আমরা যদি সরণের সংজ্ঞায় যাই, সেটা হচ্ছে কোনো বস্তু যেভাবেই তার প্রথম বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যাক, হ্যাঁ, মনে করেন যে এটা এখান থেকে ঘুরে পেঁচে সে এখানে গেল, সরণ কিন্তু তার এতটুক, ওকে, দূরত্ব এতটুক, ওকে। তাহলে এক বিন্দু থেকে সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখানে বলছে। তাহলে এই কম্পাঙ্ক কোন দিক থেকে আসলো এটা ফ্যাক্ট না, তাই না? একটা পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন একটা হতে হলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে বা যে সরল রৈখিক দূরত্ব করে অতিক্রম করে, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে? এই যে এতটুকু। ঠিক আছে, এই যে দেখেন এতটুকু, এটার ক্ষেত্রে এতটুকু, এই যে পার্পল কালার বা ব্ল্যাক কালার দিয়ে দেখাইলাম। তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ। একটা পূর্ণ স্পন্দন হতে, এই যে দেখেন একটা পূর্ণ স্পন্দন হলো, এর ফলে তরঙ্গ যে সরল রৈখিক দূরত্বটা অতিক্রম করবে, সেই সময় যে তরঙ্গ যে দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে সরল রৈখিক দূরত্ব, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের একক কিন্তু পরীক্ষায় আসে মিটার, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু। তরঙ্গ বেগ, ওই যে নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ, হ্যাঁ, মানে বেগ আর কি। দূরত্ব অতিক্রম করলো এতটুক, তাই না? এটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, হ্যাঁ। তাহলে টি 2 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করলে করলো কত? ল্যামডা, এটা তরঙ্গ দৈর্ঘ্য, ওকে। তাহলে কি বলছে? 1 সেকেন্ডে কতটুকু করলো? তাহলে ল্যামডা বাই টি করলো, তাই না? ল্যামডা বাই টি করলো, ঠিক আছে। এখন এফ ইকুয়ালস টু 1/t বা টি ইকুয়ালস টু এফ টি, এরকম করে একটা হিসাব কিন্তু করা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? ভি ইকুয়ালস টু ল্যামডা বাই টি। হুম, এখন 1/t, একটু আগে সমীকরণে আমরা কি পাইলাম? এফ। তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই সমীকরণটা কিন্তু এখান থেকে আসছে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটাও কিন্তু পরীক্ষার সময় আসে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা পারি, তরঙ্গ বেগও পারবো। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, আর নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, মানে 1 সেকেন্ডে তরঙ্গ দৈর্ঘ্যটা, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লাগে টি, তাই না? তাহলে টি 2 সেকেন্ডে এটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করবে হচ্ছে ল্যামডা, তাই না? তাহলে 1 সেকেন্ডে কি হবে? ল্যামডা বাই টি। তাহলে এটা হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে ভি ইকুয়ালস টু ল্যামডা বাই টি। আর 1/t একটু আগে আমরা প্রমাণ করে আসছি কি? এফ। তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং আপনারা যখন রিটেন দিবেন এই সমীকরণটা, এই সোজা সোজা জিনিসগুলো পরীক্ষায় আসে, যে দেখাও ভি ইকুয়ালস টু এফ ল্যামডা কিরকম। আমি কিন্তু এখানে এই সমীকরণ দিয়ে লিখে দিছি, আপনাদের একদম বুঝাই কিন্তু সমীকরণগুলো লিখে দিলাম, বলে দিলাম। এরপরেও যদি, হ্যাঁ, ভুল করেন, আমার কিছু করার নেই। পরীক্ষায় কতটুকু আসে? এম, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এবার যারা ফিজিক্সের, তাদের কাছে খুব হাস্যকর লাগলেও এই জিনিসগুলোই কিন্তু হিউম্যানিটিস এবং বিজনেস ফ্যাকাল্টির জন্য অনেক ভয়ঙ্কর। তাই হাসাহাসি করবেন না, ইভেন যারা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে আছেন তারাও কিন্তু এগুলো ভুলে গেছেন, এখানে অনেকেই ভুলে গেছেন, কেউ স্বীকার করেন আর না করেন। আমি নিজেই ভুলে গেছিলাম, বিকজ আই এম অলসো ফ্রম বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, সো আমার অবস্থা খুবই খারাপ ছিল। ঠিক আছে, সায়েন্সের হয়েও লাস্টে এগুলো কিন্তু ভুলে যাওয়া স্বাভাবিক, আপনি চর্চা নাই। আসেন, এবার হচ্ছে টানা তারের কম্পাঙ্ক, এটা আসলে আসে না। টানা তারের আর কম্পনের 3টা সূত্র পাওয়া যায়, এটা বলছে। এটা সায়েন্স, হিউম্যানিটিস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন ভয় পাবেন না। এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, খুব সহজ কথায়। এটা কিন্তু প্রিলিমিনারির জন্য ইজ নট ইম্পর্টেন্ট। আপনার দেখেন কোর্সটার নাম হচ্ছে প্রিলি ফুল কোর্স, হ্যাঁ, এটা রিটেনে আসে টানা তারের সূত্রটা। এটা কিছুই না, সেটা হচ্ছে টানা তারের কম্পাঙ্ক। আমরা এফ বললাম না ভাই, এটা হচ্ছে ওরা এফ কম্পাঙ্ককে এফ এর বদলে এন দিয়ে লিখছে। ঠিক আছে, সেটা হচ্ছে টানা তার একটা,
এটা একটা তার মনে করেন ঝুলাই দিলেন, এটাকে আপনি টোকা দিলেন, এখানে মনে করেন একটা কাগজ ঝুলাই দিলেন, এটাতে টোকা দিলেন, তাহলে এটা কম্পিত হবে না উপরের নিচের দিকে? কম্পিত হবে। খুব সহজ কথা, তখন এর যে কম্পাঙ্ক গুলো হবে কেমন হবে? ঠিক আছে, তখন এর কম্পাঙ্ক হচ্ছে এই যে তারের যে দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য যদি এল মনে করেন, হ্যাঁ, এল এর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথাটার মানে হচ্ছে দৈর্ঘ্য যদি বাড়ে কম্পাঙ্ক কমবে, দৈর্ঘ্য যদি কমে কম্পাঙ্ক বাড়বে। এবং ব্যস্তানুপাতিকটা আমরা সাধারণত এভাবে লিখি, হ্যাঁ, এরকম একটা সাইন, এটাকে সমানুপাতিক সাইন বলে। এবং ব্যস্তানুপাতিক হতে হলে ব্যস্তানুপাতিক যে জিনিসটা বলবো ওটা হচ্ছে 1/, নিচে হরে আমরা ওই ব্যস্তানুপাতিকটা লিখি। ঠিক আছে, তাহলে কি দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে এন, এন হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের বা টানা তার যেটা থাকবে ওটার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ওকে, আর টি কি? পর্যায়কাল। পর্যায়কাল, হ্যাঁ, এটা হচ্ছে কম্পাঙ্কটা কি? এন, সমানুপাতিক। এটা তো দেখেন তো সরাসরি আছে, এই সাইনটা মানে হচ্ছে বর্গমূল, পর্যায়কালের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, কম্পাঙ্কটা পর্যায়কালের বর্গমূলের সমানুপাতিক। সমানুপাতিক হলে আর কোনো ওয়ান দিয়ে নিচে লেখা লাগবে না। আর ভরের সূত্র, ওটার যে একক ভর, হ্যাঁ, ওই তারের যে একক দৈর্ঘ্যের ভর ওটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আপনি ভর মনে করেন, ভরটা হচ্ছে ওই যে টানা তারের একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখেন তো এমটা নিচে আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা রিটেনের জন্য লাগবে, এটা কিন্তু প্রিলির জন্য লাগবে না, তারপরে আমি বলে দিলাম। ওকে, আসেন। ওকে, শব্দের তীক্ষ্ণতা, এটা একটু বলি আপনাদের। শব্দের তীক্ষ্ণতা আসলে কোথায় কতটুক এইটা একটু আসে পরীক্ষা, এটা একটু মুখস্থর পড়া। শব্দের উৎস যদি আমরা বলি, শব্দের তীক্ষ্ণতা হচ্ছে ডেসিবেলে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা আপনাদের তীব্রতাটা আসলে ডেসিবেলে প্রকাশ করা হয়, এটা একটু মনে রাখবেন, তীক্ষ্ণতা না। তো পরীক্ষা একবার আসছিল এই জন্য লিখে দিচ্ছে, এটা আসলে আপনারা বলবেন যে তীব্রতা। কেমন? শব্দের তীব্রতাটা আছে আসলে ডেসিবেলে প্রকাশ করা হয়। তো এটা কোথায়? লাইব্রেরি দেখেন কম 30, সাধারণ কথোপকথন না খুবই ইম্পর্টেন্ট 60, জেট বিমান তো বেশি হবেই। কানের পর্দা 160 ডেসিবেলে গেলে ফেটে যায়। শব্দের যে তীক্ষ্ণতায় শব্দ হওয়া সম্ভব 190 ডেসিবেল পর্যন্ত কিন্তু শব্দ হওয়া সম্ভব, তাই না? তখন কিন্তু মানুষের মস্তিষ্কজনিত ক্ষতি হয় বা শব্দ দূষণ হয়। ঠিক আছে, সর্বোচ্চ যে তীক্ষ্ণতা বা তীব্রতায় শব্দ হয় এর উপরে যদি শব্দ তীব্র হয় ওই শব্দটা আপনি শুনতে পাবেন না, তখন ওটা শব্দ হবে না, তখন ওটা এলোমেলো হয়ে যাবে। লাইব্রেরির কম, সাধারণ কথোপকথনে 60, জেট বিমানে 140, কানের পর্দা ফেটে যায় এত। আর যে তীক্ষ্ণতায় শব্দ হয় না এটা 190 ডেসিবেল, খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন মাধ্যমে শব্দের গতি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন। শব্দের গতি সব থেকে বেশি কঠিন মাধ্যমে। আপনারা অনেকেই ভাবেন, হ্যাঁ, আপনারা ট্রেনের শব্দ মনে করেন যে অনেক সময় ট্রেনে কান পেতে যদি দেখেন যে শব্দ আসতেছে, অথচ আপনি বায়ুতে শুনতে পাবেন না, কিন্তু আপনি ট্রেনে কান পাতলে কিন্তু অনেক দূর থেকে ট্রেন আসলেও শোনা যায়। এই জন্য কঠিন, এটা অনেকেই মনে মনে নাই আপনাদের, কঠিন, তরল এবং বায়বীয়। কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শব্দের বেগ সব থেকে বেশি কঠিনে, কঠিনে শব্দ আগে যায়, তরলে পরে, বায়বীয়তে পরে। মানে পানির নিচেও আপনি শব্দ দ্রুত শুনতে পাবেন, কঠিনে তো আরো দ্রুত শুনতে পাবেন, তরলে আরো শুনতে পাবেন, যে মনে থাকে। ঠিক আছে, মানগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, এরকম আসবে না, আপনি শুধু এতটুকু জানেন যে শব্দের বেগ কোনটায় বেশি, দ্যাটস ইট। একটা সোজা পোল চলে আসছে আমাদের জন্য, আমি পোলটা নিয়ে নিচ্ছি, পোলটা একটু আনসার করে দেন ভাই। সেটা হচ্ছে কম্পাঙ্কের এককটা কি? দেখেন তো কম্পাঙ্ক, আমি কিন্তু বুঝাইছি ওখানে আপনাদেরকে, একদম ঐকিক নিয়মে বুঝাইছি। হুম, দেখি কতজন ঠিকঠাক করতেছেন। ভেরি গুড বা লাভলি, ভালো। তো এটা কিন্তু বেশ কঠিন কোশ্চেন ছিল, দেখেন 95% সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, কম্পাঙ্ক এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ওকে, আচ্ছা, দেখেন 95% সঠিক উত্তর দিয়েছেন। ওকে, একটু দাঁড়ান।
এবারে শ্রাব্যতার পাল্লা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শ্রাব্যতার পাল্লা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার একটু লাইনে থাকেন, হ্যাঁ, একটু। ওকে, তাহলে এই যে শব্দর পাল্লা আপনারা বললেন হচ্ছে, সুন্দর বললেন যে শব্দের পাল্লা হচ্ছে, মানে সরি সরি, শব্দের তীব্রতার একক, শব্দের কম্পাঙ্কের একক আপনারা বললেন হচ্ছে আহ হার্জ, তাই না? মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। এখন এই শব্দর কম্পাঙ্ক কতটুক থেকে কতটুক হলে আপনি শব্দ শুনবেন, এটার উপর ভিত্তি করে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শব্দের তরঙ্গ, আর একটা হচ্ছে শব্দোত্তর। শব্দোত্তর মানে কি? উত্তর, তাই না? শব্দোত্তর কথাটার মানে হচ্ছে উত্তর। হোয়াট ডু ইউ মিন বাই উত্তর? মানে বেশি। উত্তর কথাটার মানে কি? উত্তর কথাটার মানে হচ্ছে বেশি। তার মানে হচ্ছে বেশি, তাই না? আর শব্দের তর, তর কথাটার মানে হচ্ছে, এতর কথার মানে হচ্ছে ইতর, মানে কম, একটু নেই এতর আসছে ইতর থেকে। ওকে, তাহলে শ্রাব্যতার পাল্লা সাধারণ কতটুক থেকে কতটুক কম্পাঙ্ক হলে মানুষ শব্দ শুনে? দেখেন, 20,000 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যেই যদি শব্দ তৈরি হয়, আমি আপনি শব্দ শুনবো। এর কম হলেও শুনবো না, এর বেশি হলেও শুনবো না। উৎসের কম্পাঙ্ক, তাই না? শব্দের কম্পাঙ্কটা যদি 20 হার্জের কম হয়, তবে তাকে শব্দের তর বলে, তাই না? কম্পাঙ্ক যদি 20 হার্জ, মানে নর্মাল সব শ্রাব্যতার সীমা কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ, তাই না? বোঝার চেষ্টা করেন। এর ভিতরে থাকলে আপনি শব্দ শুনবেন, এর কম হলেও শুনবেন না, বেশি হলেও শুনবেন না, সেটা যত তীব্র শব্দই হোক। তাহলে 20 হার্জের কম হলে তো আপনি শুনবেনই না, একে শব্দের তরঙ্গ বলে, তাই না? এই ধরনের শব্দকে অবশ্রুতি শব্দ বা ইনফ্রাসনিক। ইনফ্রা কথাটার মানে কি? নিচু। আর সুপ্রা মানে কি, বা আলট্রা মানে কি? উপরে। ইনফ্রা বলে না ইনফেরিয়রিটি বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগেন আপনারা অনেকে, বা অনেকে সুপেরিয়রিটি বা আলট্রা কমপ্লেক্স, মানে কমপ্লেক্সে ভুগেন, তাই না? আলট্রাসনিক, আলট্রা মানে কি? বেশি বেশি। ইনফ্রা মানে একটু নিচে। ইনফেরিয়রিটি থেকে আসছে হচ্ছে ইনফ্রা, সুপেরিয়রিটি থেকে আসছে সুপ্রা। বা সুপ্রা না বলে আমরা বলি আলট্রা, বলে না আলট্রা, আলট্রা ফ্যাশন, আলট্রা মডার্ন, মানে অনেক বেশি। তাহলে এই শ্রাব্যতার 20 হার্জের যদি নিচে হয়, এটাকে ইনফ্রাসনিক তরঙ্গ বলে। পরীক্ষায় আসছে অবশ্রুতি বা কম, বা শব্দোত্তর তরঙ্গ। আর শব্দোত্তর, উত্তর বেশি, যদি 20 হার্জের 20,000 হার্জের বেশি হয়, তাকে তাকে শব্দোত্তর তরঙ্গ বলে। এগুলোকে শ্রবণাতীত শব্দ বা অতি শব্দও বলা হয়, বা আল্ট্রাসনিক তরঙ্গ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানুষ কিন্তু এই সীমার বেশি কম্পাঙ্ক শুনতে পায় না, কিন্তু কুকুর বা বাদুড় এই শব্দগুলোও শুনতে পায়। ঠিক আছে, তিমি মাছও কিন্তু শব্দোত্তর তরঙ্গের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ ও মনোভাব বজায় রাখে। কুকুর, তিমি মাছ এরা কিন্তু সাধারণত 20,000 হার্জের বেশি শুনতে পায়, মানুষ শুনতে পায় না। ওকে, এটা যেন মনে থাকে। শব্দের প্রতিধ্বনি আমরা একটু আসি। কোন উৎস থেকে সৃষ্ট শব্দ দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে যদি উৎসের কাছে ফিরে আসে, এটাকে বলা হয় শব্দের শব্দের প্রতিধ্বনি। কোনো শব্দ শোনার পর প্রায় 0.1 সেকেন্ড ওই শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থাকে, এটাকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। কোনো শব্দ আপনি শুনলেন, এই শব্দ শোনার পর ওটার রেশ কতক্ষণ আপনার কানে থাকবে? ওটার রেশ আপনার কানে থাকবে হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে,
এটাকে বলা হয় হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে। ওকে। আর শব্দের প্রতিধ্বনি আর শোনার জন্য উৎস, মনে করেন এখান থেকে শব্দ হবে, এরপরে প্রতিধ্বনিটা আপনি শুনবেন, তাহলে এটা যদি উৎস হয় বা সোর্স হয়, আর এটা হচ্ছে প্রতিধ্বনির জন্য প্রতিফলক, যেটাতে বাধা পেয়ে আপনার হচ্ছে শব্দটা ফিরে যাবে। এই উৎস এবং প্রতিফলক যেটা আছে, হ্যাঁ, এই দুইটার দূরত্ব ন্যূনতম 16.5 মিটার হওয়া উচিত। এই জন্য ঘরের মধ্যে আমরা কিন্তু প্রতিধ্বনি শুনি না, কিন্তু আপনি দেখবেন বড় বড় হল রুমে আপনি কথা বললে কিন্তু প্রতিধ্বনি শুনবেন, কারণ সেখানে দূরত্বটা 16.5 মিটার ন্যূনতম বা এর বেশি। ওকে। শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়। মনে করেন একটা সমুদ্রের গভীরতা আমি দিব, তাই না? জাহাজ থেকে শব্দ করে আমি পাঠাইলাম, ওটা সমুদ্রের তল থেকে বাধা পেয়ে ফিরে আসলো। এরপরে শব্দের বেগ, পানিতে যে শব্দের বেগ, ঠিক আছে, শব্দের বেগ পানিতে কত? ভি, মনে করেন ভি ইকুয়ালস টু হচ্ছে এই যতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাই না, ডি বাই টি। ঠিক আছে। তাহলে আমরা দূরত্ব কিভাবে পাবো? তাহলে পানিতে শব্দের বেগ আমরা জানি, কতটুকু সময় লাগছে সেটাও আমরা জানলাম, তাই না? বুঝতে পারছেন? এখন মনে করেন এই যে এখান থেকে যে এখানে এসে কতটুকু সময় লাগলো, সময়টা হচ্ছে টি, আপনি জানলেন। তাহলে কি দূরত্বটা, কি দূরত্বটা হচ্ছে তখন হবে টি। তাহলে কতটুকু দূরত্ব আপনি বের করতে পারবেন না উৎস থেকে আহ সমুদ্র তলের দূরত্ব বা কুয়ার দূরত্ব। এভাবেই কিন্তু আমরা শব্দের সাহায্যে আহ সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করে থাকি। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তা শব্দের প্রতিফলনের ব্যবহার প্রথমেই বললাম, সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়, তাই না? এছাড়া সমুদ্রের নিচে যদি কোনো ডুবোজাহাজ থাকে, যেমন টাইটানকে কিন্তু এই শব্দের মাধ্যমেই নির্ণয় করা হয়েছে, তাই না? উপর থেকে আহ প্রতিধ্বনি পাঠানো হয়েছে, ওরা টাইটানে বাধা পাইছে। হিমশৈল, তাই না? পোতাশ্রয়ের মুখ থেকে জাহাজকে পথ প্রদর্শন। ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে রোগ নির্ণয় ও চিকিৎসা, এটাও কিন্তু শব্দের প্রতিফলনের মাধ্যমে করা হয়। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, এখানে আমরা যে তরঙ্গটা বানাই, আল্ট্রাসোনোগ্রাফি মানে কি? শব্দোত্তর তরঙ্গ পাঠাই, 20,000 হার্জের বেশি তরঙ্গ পাঠাই। ধাতব পাঠে সূক্ষ্ম ফাটল অনুসন্ধান, তরল মিশ্রণ তৈরিতে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে, সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে। হ্যাঁ, মানুষের হৃদস্পন্দন নির্ণয় করতেও কিন্তু শব্দের প্রতিফলন ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ডপলার প্রভাব কিছুই না, সেটা হচ্ছে কোনো উৎস, গতিশীল উৎস, সেটা যদি দূরে চলে যায় তখন কিন্তু শব্দের তীব্রতাটা কমে যায় বা কম্পাঙ্ক আস্তে আস্তে কমে যায়। যেমন একটা ট্রেন শব্দ করতে করতে দূরে চলে যায়, তখন কিন্তু শব্দের তীব্রতাটা কমে যায়, সাউন্ড কম শোনেন। কিন্তু একটা ট্রেন যখন দূরবর্তী স্থান থেকে আপনার দিকে আসতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে যত কাছে আসে তত কিন্তু শব্দের তীব্রতাটা বেড়ে যায়। তখন কিন্তু শব্দ তীব্রতাটা আপেক্ষিকভাবে আপনার কানে বেড়ে যায়, কিন্তু এমন না যে সে তীব্রতা বাড়ায় দিছে। সে কিন্তু 50 কিলোমিটার দূরত্বে যে হারে সাউন্ড করতেছিল, তার ইঞ্জিনের যে সাউন্ডটা, যখন স্টেশনের কাছে আসছে তখন কিন্তু আপনি সাউন্ডটা আরো দ্রুত শুনতেছেন, তাই না? মনে করেন 5 মিনিট দূরত্বে একটা ট্রেন আসতেছে, আপনি ঝিকঝিক ঝিকঝিক শুনতেছেন, কিন্তু ওই ঝিকঝিক ঝিকঝিকটা আপনার কানে একটু কম বাজতেছে, কিন্তু 5 মিনিট পরে যখন এটা স্টেশনের কাছাকাছি প্ল্যাটফর্মে চলে আসলো, কিন্তু প্রচুর তীব্র সাউন্ড করে আপনি শুনলেন। এটাই হচ্ছে ডপলার প্রভাব। ঠিক আছে। সেটা হচ্ছে আপেক্ষিক গতির পরিবর্তনের ফলে শব্দের কম্পাঙ্কের যে পরিবর্তন আপনি লক্ষ্য করেন, সেটাই হচ্ছে ডপলার প্রভাব। ঠিক আছে। ওকে। তাহলে একটা পোল নিয়ে নেই। আলট্রাসোনোগ্রাফিতে, আলট্রাসোনোগ্রাফি কিন্তু, হ্যাঁ, কোনটা ব্যবহার করা হয়? 20,000 হার্জের কম, 20,000 হার্জের বেশি, 20 হার্জের কম, না 20,000 হার্জের বেশি? তাড়াতাড়ি। দেখি কি করছেন। গুড, দেখেন 94% সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। ওকে। তাহলে এখন আমি হচ্ছে চ্যাট বক্সে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। এটা হবে আলট্রা, যেহেতু আছে হ্যাঁ বেশি শব্দোত্তর, 20,000 হার্জের বেশি। এখন হচ্ছে আপনাদেরকে আমি চ্যাট বক্সে কোশ্চেন নিব, র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। তাহলে দেখবো যে আপনারা কতটুকু কি আপনাদের মাথায় আসছে।
কেমন এই ব্যাপারটা নিয়ে আমরা তাহলে একটু দেখি যে আপনারা কতটুকু পড়লেন বা কতটুকু কি করলেন। একটু দেখার ইচ্ছা। বলেন, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরা কি মাধ্যমের সাথে সমান্তরালে অগ্রসর হবে না সমকোণে? তাড়াতাড়ি। ভেরি গুড, আলামিন, রায়হান, ইন্দ্রজিৎ, মিনহাস, সিয়াম, কুন্তল। ভেরি গুড। এটা কি? এটা হচ্ছে সমকোণে অগ্রসর হবে, তাই না? ফাইন, খুব ভালো, গুড। নেক্সট কোশ্চেন আপনাদের জন্য, সেটা হচ্ছে ঢোলের উপর বাড়ি মারলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? অনুপ্রস্থ তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ? ঢোলের উপর বাড়ি, একটা ব্যতিক্রমও আছে, ওটাও বলবো। হ্যাঁ, ঢোলের উপর বাড়ি। ভেরি গুড, রায়হান, মিনহাস, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয়, তাই না? গুড, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয়। ভেরি গুড, এত পার্সেন্ট তো। গুড, অনুদৈর্ঘ্য ঢোলের উপর বাড়ি, হ্যাঁ, ঢোলের উপর অনুদৈর্ঘ্য। এখন বলে ড্রামের উপর বাড়ি দিলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? এই দুটো প্যাচ ছিল। এবার হ্যাঁ, ড্রামের উপর বাড়ি দিলে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হয়। এইগুলো কিন্তু একটু প্যাচের, এই দুটো প্যাচের, এই জন্যই বলে দিলাম। এখন বলেন, শব্দ তরঙ্গ এটা কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ? শব্দ। ভেরি গুড, নিবিড়, পৃথিবী, ইন্দ্রজিৎ, শাহনাজ, মিনহাস, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট কোশ্চেন, ঈশান, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন আপনাদের জন্য, সেটা হচ্ছে লম্বিক তরঙ্গ। এটা মাধ্যমের কণাগুলোর সাথে কিভাবে অগ্রসর হয়? সমকোণে না সমান্তরালে? লম্বিক তরঙ্গ। ভেরি গুড, রুমানা, নিবির হাসান, মাহফুজ। ঠিক আছে, যাক, তাহলে আমার পড়ানো সার্থক, এতটুকু আপনারা জানছেন লম্বিক তরঙ্গ ইস এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা নাম। তাহলে ভাই আসেন আমরা হচ্ছে এখন আলোক আলোটা পড়া শুরু করি। হ্যাঁ, আলোর প্রকৃতি, এখানে এই তত্ত্বগুলো পরীক্ষায় আসে। কে কোন তত্ত্ব দিয়েছে? ঠিক আছে, এটা কিন্তু খুব আসে। কণা তত্ত্ব দিছে হচ্ছে স্যার আইজাক নিউটন। এটা আমি মনে রাখতাম কিভাবে জানেন? কণা তত্ত্ব আইজাক নিউটন। হ্যাঁ, তার সময় দরকার নাই। আলোর তরঙ্গ তত্ত্ব দিছে হাইগেন। হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে কোয়ান্টাম তত্ত্ব, আর তাড়িৎ চৌম্বক তরঙ্গ দিছে ম্যাক্স ওয়েল। দেখছেন, এই চারটাই কিন্তু বারবার 10 জায়গায় যদি পরীক্ষা দেন, চাকরির পরীক্ষা 20 জায়গায় কমন পাবেন, এতটাই ইম্পর্টেন্ট। 10 জায়গায় পরীক্ষা দিলে আমি এটাতে 10 to 20 লিখি, মানে এটা আমার পড়ানোর একটা স্টাইল। 10 to 20, মানে 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। ঠিক আছে, এটা কিন্তু নেক্সট দিন জিজ্ঞেস করবো 10 to 20-র অর্থ কি। তো এটা মুখস্থ করে ফেলবেন। কণাতত্ত্ব দিছে হচ্ছে স্যার আইজাক নিউটন। ওকে, তরঙ্গ তত্ত্ব দিছে হচ্ছে হাইগেন। মানে স্যার আইজাক নিউটন বলছেন আলো হচ্ছে জাস্ট কণা। এটা হচ্ছে কণা, পার্টিকেল, এক একটা কণা, জড় পদার্থ। হ্যাঁ, হাইগেন বলছে তরঙ্গ কোনো কণা নয়। হাইগেন বলছে হচ্ছে তরঙ্গ হচ্ছে কি, হাইগেন বলছে আলো কোনো কণা নয়, আলোঙ্গ হচ্ছে তরঙ্গ, এরা শক্তি সঞ্চালিত করে, নিজেরা কোনো কণা না, জাস্ট শক্তিটা সঞ্চালন করে। ম্যাক্সওয়েল বলছে এরা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, তাড়িত চৌম্বক তরঙ্গ তার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে, চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে, তড়িৎ চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এই তরঙ্গটা তৈরি হয়। ঠিক আছে। আর ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে এরা কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছে। কোয়ান্টাম তত্ত্ব মানে হচ্ছে এই কণাগুলো, আলো আলো হচ্ছে কোনো, এরা হচ্ছে এক ধরনের কণা কিন্তু যেগুলো হচ্ছে প্যাকেজ আকারে বা ফোটন আকারে নির্গত হয়। কোয়ান্টাম তত্ত্বের সাথে ফোটন কথাটা খুব জড়িত। প্যাকেজ আকারে পরীক্ষায় আসে অনেক সময়, প্যাকেট আকারে বা ফোটন, মানে গুচ্ছ গুচ্ছ প্যাকেজ ফোটন বা প্যাকেট আকারে নির্গত হয়, মানে গুচ্ছ গুচ্ছ কথাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এইভাবে হচ্ছে এটা বলছে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। জাস্ট প্রবক্তাগুলো কিন্তু লাগবে, বারবার বলতেছি। কণা তত্ত্ব স্যার আইজাক নিউটন, তরঙ্গ তত্ত্ব হাইগেন, তাড়িত চৌম্বক তরঙ্গ ম্যাক্সওয়েল, আর কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্ল্যাঙ্ক। যারা ফিজিক্সের আছেন তারা তো খুব ভালো মতোই জানেন ম্যাক্সওয়েল যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা তৈরি করছে, তাই তারা কিন্তু এটা মুখস্থ করতে পারবে না। আর প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, এটা হচ্ছে আবিষ্কার করেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখা লাগবে। ওকে, এটা পরীক্ষায় খুব আসে। তড়িৎচুম্বক বর্ণালী, দিস ইজ নাথিং। তড়িৎচুম্বক বর্ণালী জিনিসটা কি একটু বলি। আহ তড়িৎচুম্বক বর্ণালী হচ্ছে আহ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে একটা বর্ণালী তৈরি করা হয়, সেটাই হচ্ছে তড়িৎ চৌম্বক বর্ণালী।
এটা কিন্তু আলোক বর্ণালী না। তড়িৎচৌম্বক বর্ণালী আর আলোক বর্ণালী দুটো কিন্তু পৃথক জিনিস। তড়িৎচৌম্বক বর্ণালী হচ্ছে পৃথিবীতে যত ধরনের তরঙ্গ আছে ওগুলোকে কম্পাঙ্কের অনুসারে বা ওগুলোকে কম্পাঙ্কর অনুসারে থেকেও বেশি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। ছোট তরঙ্গ দৈর্ঘ্যর আহ তরঙ্গগুলোকে এক ধরনের সিস্টেমে রাখা হয়, তার থেকে একটু বড়কে এক ধরনের তরঙ্গ বলা হয়। ঠিক আছে, একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে যেমন এক্স রে। হ্যাঁ, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু গামা রের থেকে বেশি, আবার আল্ট্রাভায়োলেট রশ্মি তার থেকে একটু বেশি। ঠিক আছে, আবার দৃশ্যমান আলো তার থেকে একটু বেশি, ইনফ্রারেড একটু তার থেকে বেশি। তাহলে এই যে যে বিভিন্ন ধরনের আলো আছে আমাদের, যেগুলোর তরঙ্গগুলো আলটিমেটলি আমাদের কি তড়িৎচুম্বক আহ মানে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে এগুলোকে পৃথক করা যায়, এগুলোকে বলা হয় তড়িৎচুম্বক বর্ণালী। এগুলোর থেকে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার। ব্যবহারগুলো ভেরি ইম্পর্টেন্ট তড়িৎচুম্বক তরঙ্গর। তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরটা একবার দেখতে পারেন, এগুলো মনে থাকলেও হবে, না থাকলেও হবে। ঠিক আছে, এগুলো একটু আপনাদেরকে আজকে পড়াবো। ঠিক আছে, এই ব্যবহারগুলো থেকেই আসে, আপনাদের মুখস্থ করাবো, একটু শুনেন। বেতার তরঙ্গ, হ্যাঁ, বেতার তরঙ্গ একটু বলতে পারেন বড় সড় তরঙ্গ। এটার দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁴ থেকে 5 × 10⁻⁴ মিটার। এটা কি, এগুলো হচ্ছে বেতার তরঙ্গ, তার মানে কি রেডিও যে কমিউনিকেশন সিস্টেম, তাই না? ওটাতে ইউজ করা হয়, রেডিও কমিউনিকেশন সিস্টেমে আমরা ব্যবহার করি। এবং আমরা যখন পড়েছিলাম আহ বায়ুমণ্ডল, ওখানে কিন্তু পড়ছিলাম যে বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে কিন্তু এই যে বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়, তাই না? ট্রপোমণ্ডল, তারপরে স্ট্রাটোমণ্ডল। ঠিক আছে, টপোমণ্ডলের পর কি ছিল? স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলের পর কি ছিল? আয়ন মণ্ডল, বা ওটার একটা নাম ছিল থার্মোস্ফিয়ার, তাই না? থার্মোস্ফিয়ারের উপরের দিকের অংশটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, তাই তো? তাহলে সেই থার্মোস্ফিয়ারের আয়নোস্ফিয়ারে কিন্তু এই বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়ে ফিরে আসে, তাই না? রেডিও স্টেশন থেকে যে রেডিও সিগন্যালটা দেয়া হয়, ওটা কিভাবে আপনার রেডিওতে বা মোবাইলে ফিরে আসে বলেন তো? ওই যে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ঠিক আছে, কারণ তরঙ্গ এরা তো এক ধরনের শক্তি, আবার ওখানে আয়ন আছে, এরাও এক ধরনের শক্তি, তাই না? ওই আয়নোস্ফিয়ার কিন্তু একটা শক্তি, ওই শক্তিতে বাধা পেয়ে এরা ফিরে আসে, ওই আয়নোস্ফিয়ারকে ধাক্কা মেরে যেতে পারে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বেতার তরঙ্গ। মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ দেখেন নামেই মাইক্রোওয়েভ, তার মানে বেতার তরঙ্গ থেকে এরা একটু ছোট। হ্যাঁ, পরিসরটা যে একদম মুখস্থ করা লাগবে সেটা না। এরা কি রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং এ ইউজ করা হয়, রাডারে ইউজ করা হয় মাইক্রোওয়েভ। হ্যাঁ, টেলিভিশন ও মোবাইল ফোন প্রযুক্তিতে সাধারণত মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। বেতারও ব্যবহার করা হয়, কিন্তু রাডারে দেখেন মাইক্রোওয়েভ কি বেতারের থেকে কিন্তু একটু ভালো, তাই না? টেলিভিশন, মোবাইল ফোন, কারণ মোবাইল ছোট, এখানে মাইক্রোওয়েভ ইউজ করা যায়, রাডারে ইউজ করা যায়। হ্যাঁ, আর বেতার আসলে সত্যি কথা বলতে এখন সবকিছুতেই দুইটা ইউজ করা হয়, কিন্তু দুইটাই রেডিও ডিটেকশন বা রেডিও ইসে বেতার তরঙ্গ বা মাইক্রোওয়েভ দুইটাই কিন্তু ইউজ করা হয়। ওকে, সহজ কথা। তো আপনারা যেভাবে আছে এভাবে পড়বেন যে বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়, আর মাইক্রোওয়েভটা রাডার, মোবাইল ফোন। তো মোবাইল ফোন একটু ছোট, তাই না? রেডিওর থেকে ছোট, এটাতে মাইক্রো ছোট ওয়েভ ইউজ করা হয়। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি, লোহিত মানে হচ্ছে রেড, আর অব মানে হচ্ছে ছোট, এই জন্য হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা অব, মানে একটু অবহেলা করা, তাই না? এই জন্য নাম অবহেলিত রশ্মি, অবলোহিত রশ্মি। হ্যাঁ, এটার তরঙ্গ দৈর্ঘ্যটা পড়ার দরকার নেই, এটার ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মির ব্যবহার এবং অতিবেগুনি রশ্মির ব্যবহার আমি একসাথে আপনাদের পড়াবো, কারণ দুইটাই টেলিভিশনের সাথে জড়িত এবং আপনারা প্যাচ লাগান। ভাই, টেলিভিশনের যে স্ক্রিন আছে, পুরান টেলিভিশন বা নষ্ট টেলিভিশন বা অনেকদিন ব্যবহার হওয়া টেলিভিশন বা যে কোনো রঙিন টেলিভিশনের স্ক্রিন থেকে বের হয় হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। ঠিক আছে, আর ইউভি আরো কি করে, এরা হচ্ছে শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, অতিবেগুনি রশ্মির সাহায্যে শরীরে কি হয়? ভিটামিন ডি তৈরি হয়। ঠিক আছে, এইগুলোর কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট। আর এটা কি? এটা হচ্ছে টিভি স্ক্রিন থেকে, টিভি স্ক্রিন পুরান স্ক্রিন থেকে বের হয়। আর অবলোহিত রশ্মির ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে টেলিভিশনের যে রিমোট, রিমোট কন্ট্রোল বলি না আমরা, টেলিভিশনের রিমোট কন্ট্রোলে যে সিগন্যালটা আমরা টেলিভিশনে পাঠাই, ওটাতে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, এটা কিন্তু ভুল করা যাবে না, ইনফ্রারেড ব্যবহৃত হয়। ওকে,
ইনফ্রারেড আরেকটা জিনিসের সাথে আমাদের পড়তে হবে, চিকিৎসা কাজে ইনফ্রারেড ব্যবহার করা হয়। আপনাদের যে ফিজিওথেরাপি, হ্যাঁ, বা শরীরে যে ফিজিওথেরাপি হয়, ফিজিওথেরাপিতে কিন্তু ইনফ্রারেড ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ফিজিওথেরাপি নাম শুনছেন না? কোমর টোমরে ব্যথা হলে ফিজিওথেরাপিতে ইনফ্রারেড ব্যবহার করা হয়। আমি 40 বিসিএস এ পাইছি ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করা হয়, আসছিল 38-এ। আমি কিন্তু পারছি ইনফ্রারেড। 40 বিসিএস এ আসছে টিভির রিমোট কন্ট্রোলে কোনটা ব্যবহার করা হয়, ইনফ্রারেড, আমি কিন্তু পারছি। এবং প্রতি বছরেই এইগুলো থেকে ঘুরায় ফিরে আসে, সো এটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে। আমি তো বলে দিলাম ফিজিওথেরাপিতে ইনফ্রারেড ব্যবহার করা হয়। আর আপনারা ভাবেন এক্স রে মানে হচ্ছে কি চিকিৎসা কাজে ব্যবহার না। এক্স রে হচ্ছে কোন শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলা, কোনো হার্ট কোনো অংশ যদি ভেঙে যায়, দাঁত ভেঙে যায়, দাঁতে সমস্যা হয়, হাড্ডিতে সমস্যা হয়, তখন এক্স রে করি। ঠিক আছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের ছবিও তোলা। আর ফিজিওথেরাপি কি, একটা থেরাপি, হ্যাঁ, একটা থেরাপি দেওয়া, চিকিৎসা দেওয়া। এখানে কিন্তু কোনো ছবি তোলা হচ্ছে না। তাহলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়ের ভাঙা অংশের ছবি তুলতে হচ্ছে এক্স রে ব্যবহার করি, কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসায় আমি কিন্তু ইনফ্রারেড ইউজ করি। গামা রশ্মি খুবই ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় থেকে গামা রশ্মি উৎপন্ন করা হয়। এটি অত্যন্ত শক্তিশালী ও ক্ষমিকার, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কটা লিখে দিলাম। বমির ভাব করে, গামা রশ্মি বমির ভাব করে, খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সার সৃষ্টির জন্য একদিকে দায়ী, ক্যান্সার সৃষ্টিতে দায়ী, আবার ক্যান্সার কোষ ধ্বংস করতেও ব্যবহার করা হয়। আবার ক্যান্সার কোষ ধ্বংসেও ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ব্যবহার। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। আর দৃশ্যমান আলো তো জানেনই, দৃশ্যমান আলোতে কি আপনারা দেখেন সবকিছু, যে আলোর কারণে আমরা দেখি, যেটা হচ্ছে বস্তু থেকে আমার চোখে পড়ে, এজন্য আমরা দেখি। ওকে, এই যে দৃশ্যমান আলো, হ্যাঁ। আলোর বিচ্ছুরণ একটু বলি, আলোর বিচ্ছুরণটা কি? এই যে দৃশ্যমান আলো, আলোর বিচ্ছুরণ বলতে আমরা মূলত দৃশ্যমান আলোর বিচ্ছুরণ বুঝি। এখন দৃশ্যমান আলো যেটা আছে, এটা মূলত কালার আমরা বলি সাদা, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু এটা যদি একটা প্রিজমের মধ্য দিয়ে আপনি পাস করেন, তাহলে আপনি 7টা আলোর পট্টি পাবেন, বেনিয়া সহ কলা। বেতিতে হচ্ছে বেগুনি, নীল, আতে হচ্ছে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। এই 7টা আলোকে যখন আমরা আলাদা আলাদা ভাবে প্রিজমের মধ্য দিয়ে আলো পাস করে দেখতে পাবো, এটাকে বলবো আমরা আলোক বিচ্ছুরণ। ঠিক আছে, এটাকে আমরা কি পাবো? এটাকে আমরা বলবো হচ্ছে আলোর বিচ্ছুরণ। এখন এখান থেকে কয়েকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে আমি আজকে বলবো, শুনবেন। লাল আলো, ফার্স্টে আমরা কি পড়বো? লাল আলো। একটা জিনিস মনে রাখবেন, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। ঠিক আছে, আর বেগুনি আলোর কম। আর সব বিপরীত। ওকে, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এই দুইটা লাইন মনে রাখতে পারলে আপনারা কিন্তু পরীক্ষায় খুব ইজিলি সবকিছু পারবেন। আর যা আছে সব বিপরীত। আর কি কম্পাঙ্ক, যদি বলে কম্পাঙ্ক, বেগুনি আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি, লাল আলোর কম্পাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, মনে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দর মতো বুঝতে হবে। ঠিক আছে, যে পরীক্ষায় আসে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে আমরা কি বললাম? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে ওদের কি কম্পাঙ্ক বেশি। শুধু তরঙ্গ দৈর্ঘ্যটা চিন্তা করেন, বাদ বাকিগুলো হচ্ছে হচ্ছে উল্টা। তার লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। ওকে, আর বাদ বাকি যা আছে সবকিছুই উল্টা। যেমন কম্পাঙ্ক যদি বলি, লাল আলোর সব থেকে কম, বেগুনি আলোর সব থেকে বেশি। তীব্রতা, লাল আলোর কি, লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম মানে কি? যেটা কাঁপবে কম, ওটার তীব্রতা কম না? ওটা কম্পাঙ্ক কম, তার মানে ওটা কি, বিচ্যুতি বিক্ষেপণ এগুলো কম। ঠিক আছে, আর বেগুনি আলোর কি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে কি এটার কম্পাঙ্ক বেশি, তাই না? বেগুনি আলো কিন্তু প্রচুর কম্পাঙ্ক।
তাই না? কম্পাঙ্ক বেশি মানে কি? এটার বিক্ষেপণ বেশি বা বিচ্যুতি বেশি, মানে এটা হচ্ছে চারদিকে ছড়ায় যায়। আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর সবকিছু কম। মনে থাকবে, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। এখন আসেন, দেখেন তো, নিচের দিকে বেগুনির কাছে কে আছে? নীল আছে, আসমানি আছে। তার মানে বেগুনি নীল আসমানি কিন্তু কাছাকাছি কালার, তাই না? কাছাকাছি আছে। সেই জন্য কিন্তু আকাশ নীল দেখায়। কারণ বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, নীলেরও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কমের মতোই, বেগুনির থেকে কম না, মানে বেগুনির মতোই কম। তাই না? বেগুনির মতো এত কম না হলে বেগুনির কাছাকাছি কম। তো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কমের দিকে, সো কি, যেটার এটা কম আর সবকিছু বেশি, তার মানে এর কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি মানে কি? এটার শক্তি বেশি, মানে চারদিকে কেঁপে কেঁপে চারদিকে ছড়ায় যায়, তাই বিক্ষেপণ বেশি। সেই জন্য আকাশ নীল দেখায়। আকাশ কেন নীল দেখায়? কারণ নীল আলোর বিক্ষেপণ অ্যাটলিস্ট লাল, কমলা, হলুদ, সবুজ এগুলোর থেকে বেশি, তাই না? কখনো আকাশ নীল দেখায়, কখনো আসমানি দেখায়, কখনো বেগুনি দেখায়। বুঝছেন? এই কথাগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসবে, যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, আর বাদ বাকি সব উল্টা। ঠিক আছে? ওকে, তাহলে আসেন একটা পোল নিয়ে নেই। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? এটা একটু দিলাম, হ্যাঁ। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? ঠিক আছে, গুড। দেখেন, বেগুনি আলো। হ্যাঁ, দেখছেন 97% সঠিক উত্তর দিয়েছেন, এর জন্য থ্যাঙ্কস। এবার একটু বলেন তো, একটু কঠিন করে দেই। লাল, কমলা, হলুদ, সবুজ, এগুলোর ভিতরে কম্পাঙ্ক সব থেকে কম কোনটার? কম্পাঙ্ক সব থেকে কম কোনটার? এক, দুই, তিন না চার? চ্যাট বক্সে লিখে জানান। ভেরি গুড, ভেরি গুড। রুমানা, শারমিন, ঈশান, রিয়াদ, মাহফুজ। মনে থাকবে। এখন বলে, আকাশের লাল রং নীল কেন? চারটা অপশন দিব। আকাশের রং নীল কেন? চারটা অপশন দিব। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীল রঙের বিক্ষেপণ বেশি, নীল রঙের কম্পাঙ্ক বেশি, খ ও গ উভয়। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীল রঙের বিক্ষেপণ বেশি, নীল রঙের কম্পাঙ্ক বেশি, খ ও গ উভয়। ভেরি গুড, ভেরি গুড রুমানা। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে খ, বি এন্ড সি বোথ, বা খ ও গ উভয়। ঠিক আছে ইন্দ্রজিৎ, জান্নাতুল, থ্যাংক ইউ আপনারা বুঝতে পারার জন্য। ঠিক আছে, বিক্ষেপণ বেশি। আপনাদের কিন্তু কোর্সে আপনি চারটা অপশন পড়বেন, অনেক সময় কিন্তু এরকম দেয় বিসিএস এ, এমনকি এরকমও থাকে ক আর গ উভয়। আউলা ঝাউলা। ঠিক আছে, রিটেনে আমাদের একটা মেন্টাল অ্যাবিলিটি পরীক্ষা হয়, ঠিক আছে? আপনাদেরও আছে মেন্টাল অ্যাবিলিটি, ওই একই টাইপের মেন্টাল অ্যাবিলিটি হয় আর কি। মেন্টাল অ্যাবিলিটিতে একটা কোশ্চেন আসছিল যে আট পৌরে মানে কি? আট পৌরে কথাটার অর্থ কি? এটা মনে হয় আপনারা পেয়েছেন পরীক্ষা দিতে যে, বা পরীক্ষা। আট পৌরে কথাটার মানে হচ্ছে আহ পোশাকই নয় এমন এরকমও, আবার হচ্ছে গিয়া যা সবসময় পরা যায় সেটাও, হ্যাঁ, আবার খুব কম দামি বা হচ্ছে, ঠিক আছে, জৌলুসপূর্ণ নয় এরকম পোশাক। তো প্রথমে লিখছিল পোশাকই নয় এমন, এরকম একটা। তো ক নাম্বার দেখেই আমি দাগাই দিচ্ছি। পরে একটু পরে দেখি যে 4 নাম্বার দেওয়া উপরে সবগুলো। তাই এরকম ওদের কাছে আমার রিকোয়েস্ট, চারটা অপশন একটু পড়বেন, নইলে কিন্তু এখানে 1.5 নাম্বার কাটা যায়। তাই না? এখানে একটা কোশ্চেন ভুল হওয়া মানে কিন্তু 1.5 কাটা যাওয়া। এটা কিন্তু খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর এবং খুবই দুর্বিষহ। হ্যাঁ, সো আপনাদেরকে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। তাহলে আসেন, আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে যতটুকু হেল্প করা যায় ই করার। তো আপনারা যাক মনোযোগ দিচ্ছেন, এজন্য আপনাদেরকে থ্যাঙ্কস। আপনারা বুঝতেছেন তো?
একটু চ্যাট বক্সে লিখেন তো, আমি তো যেটা করতেছি। সায়েন্সের যারা আছেন কারা কারা বিরক্ত হচ্ছেন তারাও একটু বলেন যে ভাই, অথবা কেউ যদি মনে করেন যে না, জিনিসগুলো হচ্ছে অনেকদিন প্র্যাকটিস নাই, একটু ই করি, তারপরে গুড, থ্যাংক ইউ। আসেন। আলোর বিক্ষেপণ, হ্যাঁ, নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি, এই জন্য কি হয় বলেন তো, আকাশ এবং সমুদ্র নীল দেখা যায়, তাই না? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ এবং সূর্যের খানিকটা অংশ গাঢ় লাল দেখায়। হ্যাঁ, এটা কেন দেখায় বলেন তো? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের খানিকটা অংশ কিন্তু লাল, একদম ডিম পোচের মতো লাল দেখায়। কারণ দিগন্তে থাকা সূর্য থেকে আসা সাদা রঙের মধ্যে থাকা বাকি রংগুলো বিক্ষেপিত হতে হলেও লাল রঙের বিক্ষেপণ কিন্তু কম। এখন একটু বলেন তো, সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় কি হয় বলেন তো? সাধারণত সূর্যের ভিতরে কালারটা কি আমরা জানি, লাল। তো লাল আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য এর কি বলেন তো, বিক্ষেপণটা কম। বিক্ষেপণটা যেহেতু কম হয়, তখন কিন্তু সূর্যটা লাল দেখায়। বুঝতে পারছেন? হ্যাঁ, ওই সময় কি, ওই সময় এদের বিক্ষেপণ কম দেখে সূর্যটা ওখানে এক জায়গায় পুঞ্জীভূত হয়, তাই একটা জায়গায় আপনি ডিম পোচের মতো অংশ দেখেন। যে আকাশ নীল দেখায় কারণ আকাশের কি নীল আলোর বিক্ষেপণ অনেক বেশি, তাই সারা বাড়ি আকাশ বড় পুরোটাই নীল দেখায়। আবার সূর্য পিচ্চি একটা জায়গা, ওই পিচ্চি জায়গাটার ভিতর কেন আপনি লাল দেখতেছেন? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই ওটার যেটা তো শুধু শুধু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর বাদ বাকি জিনিস কম। বাদ বাকি কম মানে কি, কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম মানে সে ছড়ায় ছিটিয়ে যাইতে পারে না, বিক্ষেপণ কম, তাই না? ফর দ্যাট রিজন কিন্তু সূর্যের সময় কি লাল আলোর বিক্ষেপণ কম, তাই এটা হচ্ছে লাল দেখায়। ঠিক আছে। লাল আলোর বিক্ষেপণ কম, এজন্য কিন্তু লাল আলোকে আলোক সংকেত হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা টাইটানিক দেখছেন? টাইটানিকে যে দূর মানে বিপদ সংকেত দেওয়ার জন্য লাল আলো মারা হয়। কারণ দুইটা কারণ, এক হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল আলো কিন্তু অনেক উঁচু লম্বা হয়ে যেতে পারে, তাই না? এটা একটা আর যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, বিক্ষেপণ কম, তাই কিন্তু একটা জায়গায় পুঞ্জীবিত হয়ে থাকে, সেই জন্য এটা কিন্তু খুব চোখে পড়ে, তাই না? তাই লাল আলোর বিক্ষেপণ কম, আলো যাতে ছড়িয়ে না যায়, এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি যাতে দূর থেকে দেখা যায়, লম্বা হয়, এবং যাতে স্পেসিফিক একদম পাকাপোক্ত হয়, ছড়িয়ে না যায়। এক জায়গায় থাকলে তো আপনি দেখতে পাবেন, আর ছড়ায় যায় তাহলে তো রংটা হালকা হয়ে যাবে। এই জন্য কিন্তু লাল আলো আলোক সংকেত, বিপদ সংকেত হিসেবে ইউজ করা হয়। আলোর প্রতিফলন দুই প্রকার, এটা একবারে রিং পড়বেন। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। সরল পেরিস্কোপ, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সরল পেরিস্কোপে সাধারণত সমতল দর্পণ ব্যবহার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কি ব্যবহার করা হয়? সমতল দর্পণ। দর্পণ মানে হচ্ছে যেখানে আপনারা কোনো কিছু দেখেন, আলোর প্রতিফলনের মাধ্যমে সাধারণত দেখা হয় এখানে। ঠিক আছে, একদিকে পাড়া লাগানো থাকে, ওই জায়গায় প্রতিফলিত হয়ে দৃশ্য হানা। আর মনে করেন আপনি হচ্ছে এখন তো আপনার হচ্ছে বিশাল স্ক্রিন স্ক্রিনে খেলা দেখে, আগের দিনে ভিড় যখন হইতো তখন এই পেরিস্কোপ দেওয়া থাকতো, মনে করেন এটা একটা পেরিস্কোপ। হুম, দেখেন। তো এদিকে হচ্ছে আপনি চোখ দিছেন, এই বরাবর আপনি চোখ রাখছেন, এখানে প্রচুর ভিড় মানুষজন আছে তাই আপনি দেখতে পারতেছেন না। এখন দূর থেকে আপনি খেলা দেখবেন, তখন কি হবে? এখানে একটা দর্পণ লাগানো আছে, এখানে একটা দর্পণ, এই দর্পণের ছবি তৈরি হবে, এটা প্রতিফলিত হবে, এখানে পড়বে। এখানে আরেকটা দর্পণ, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে পড়বে। আবার এখানে আরেকটা আয়না লাগানো আছে, এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে পড়বে। ফলে কি হবে? এই দর্পণে তৈরি হবে, আপনি দেখতে পাবেন। এগুলো অনেক আগের দিনের কাহিনী। সাধারণত ডুবোজাহাজ বা সাবমেরিনের নাবিকেরা পেরিস্কোপের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে। এখন বর্তমানে কি হয়? ডুবোজাহাজ বা সাবমেরিন নাবিকেরা পেরিস্কোপের সাহায্যে, বাট এখন আর এগুলো দেখা হয় না। ভিড় এড়িয়ে খেলা দেখা, শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতেও এই পেরিস্কোপ যন্ত্র একসময় ব্যবহার করা হতো। এখন হচ্ছে ডুবোজাহাজ সাবমেরিন নাবিকেরা সাধারণত মাঝে মধ্যে দেখে, বাট এখন আরো অনেক টেকনোলজি চলে আসছে। সিস্টেমটা বুঝছেন? সমতল দর্পণের সাহায্যে ব্যবহার করা হয়। এখানে আপনার চোখ থাকে, এরকম মনে করেন এখানে একটা দর্পণ লাগানো। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা দর্পণ, এখান থেকে আলো এসে পড়ে এই দর্পণে, এখানে দর্পণ প্রতিবিম্বটা তৈরি হয়। ঠিক আছে। এই প্রতিবিম্বটা আবার এখানে আরেকটা দর্পণ লাগানো আছে, ওটার উপরে পড়ে প্রতিবিম্বটা, পরে এখান থেকে আবার নিচে আসে।
মানে এই যে এখানে যেভাবে দেখালাম আর কি, এভাবে করে এই সরল পেরিস্কোপটা তৈরি হয়। উত্তল দর্পণ, উত্তল দর্পণ হচ্ছে যে দর্পণের প্রতিফলক তলটা উত্তল, এই দেখেন উত্তল। আর অবতল মানে হচ্ছে যে দর্পণের প্রতিফলক তলটা অবতল, এটা হচ্ছে অবতল দর্পণ। এখান থেকে শুধু ব্যবহার পড়তে হবে। উত্তল দর্পণ, এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণ হচ্ছে পিছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে, হ্যাঁ, মোটর গাড়ির হেডলাইট খুবই ইম্পর্টেন্ট, পিছনের, হ্যাঁ, রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। মানে সহজ কথায় ছোট দর্পণ, ছোট আহ, বিম্ব তৈরি করার জন্য সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? ছোট বিম্ব তৈরি হয় তাহলে পিছনের লাইট, হ্যাঁ, গাড়ির পিছনে যানবাহন দেখার জন্য। আপনি দেখেন নাই গাড়িতে এগুলো কিন্তু একটু এরকম উত্তল থাকে, গাড়ির সামনে যে গ্লাসটা থাকে বা যে যেখানে দেখা হয়। মোটর গাড়ির হেডলাইট খুবই ইম্পর্টেন্ট, মোটর গাড়ি যেটা আছে ওটার হেডলাইট থাকে, ওই হেডলাইটে হচ্ছে এই যে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, ইউজুয়ালি যেটা করা হয় আমি যেভাবে মনে রাখতাম, যানবাহন সংক্রান্ত ম্যাক্সিমাম, বিশেষ করে হাইওয়ের যানবাহন, আমি এভাবে মনে রাখতাম কারণ এত মনে রাখা তো সম্ভব না। এখন আমি আপনাদেরকে টেকনিকটা বলে দেই। হাইওয়ে যানবাহন দেখলে আপনি উত্তল দর্পণ দিয়ে দিতে পারেন। দেখেন পিছনের যানবাহন, পথচারী, মোটর গাড়ি, হেডলাইট, রাস্তার লাইটে, হ্যাঁ, রাস্তার হাইওয়েতে রাস্তার লাইট থাকে, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট হাইওয়ে যানবাহনে। আর অবতল দর্পণ আমি যেটা করতাম, আসেন, অবতল দর্পণ আমি যেটা করতাম এটা একটু চিকিৎসা, হ্যাঁ, হেলথ সার্ভিসে বা ট্রিটমেন্ট পারপাজে লিখতাম। হুম, ট্রিটমেন্ট পারপাজে। আর হচ্ছে হাইওয়ে যানবাহন না, নদীর যানবাহনে, এভাবে মনে রাখতাম কারণ এত মনে রাখা সম্ভব হয় না। তাহলে হেলথ পারপাস, হেলথ পারপাসে ট্রিটমেন্ট, দুই ধরনের ট্রিটমেন্ট হইতে পারে। দেখেন রূপচর্চা, আবার ডাক্তাররা চোখ, নাক, দাঁত দেখার জন্য ব্যবহার করে এই যে এই অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে রূপচর্চা একটা হেলথ পারপাস, তাই না? হেলথ বা ট্রিটমেন্ট পারপাস। আর কি, নদীর যানবাহন, নদী, আকাশের যানবাহন হচ্ছে অবতল দর্পণ। তাহলে আপনি দেখবেন অনেক পারবেন। তাহলে দেখেন, আকাশে নবদূরবীক্ষণ, নদীর যানবাহন, স্টিমারের সার্চ লাইটের প্রতিফলক হিসেবে, রূপচর্চা বা ওই যে ট্রিটমেন্ট, তাই না, হেলথ, দাড়ি কাটার সময়, তাই না? মনে থাকবে, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব, তারপরে কি পারবেন আমি দেখবো। আলোর প্রতিসরণ হচ্ছে আলো যখন এক মাধ্যম দিয়ে অন্য মাধ্যমে যায়, অন্য মাধ্যমে যাওয়ার ঘটনাটাই হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তাহলে এক মাধ্যম দিয়ে অন্য মাধ্যমে যাওয়ার সময় এরা মাধ্যম তলের বিভেদ তল ঘেঁষে তার যে পরিবর্তনটা হয় এটাই হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, আলো যদি কখনো হালকা মাধ্যম, মনে করেন এটা হালকা মাধ্যম, যেমন বায়ু, এটা হচ্ছে পানি, হ্যাঁ, হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে এরা এই যে বিভেদ তল বরাবর অভিলম্বের দিকে সরে যায়, ঘেঁষে যায়। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে কিন্তু বিভেদ তল থেকে দূরে চলে যায়, এটাই। কারণ এর জন্যই কিন্তু পানির নিচে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়, তাই না? পানির নিচে নৌকা যখন বৈঠা আপনি দেন, দেখবেন যে বৈঠাটা কিন্তু নর্মালি আপনি সোজা দেখলেও মনে হবে যে পানির নিচে বেঁকে আছে, এই প্রতিসরণের জন্য। ঠিক আছে, চাঁদের দিগন্তের কাছে চাঁদ অনেক বড় দেখায় এই জন্য, রাতের আকাশে তারাগুলো ঝিকিমিকি করে বলে মনে হয় প্রতিসরণের জন্য। হ্যাঁ, আর প্রতিসরণের জন্য সূর্যোদয়ের খানিকটা পূর্বে ও পরে সূর্যকে দেখায়। এই চারটাই পরীক্ষায় আসার মতো কোশ্চেন, একটু দেখবেন যে প্রতিসরণের জন্য আলটিমেটলি কি হয়। প্রতিসরণের সূত্র দুইটা, একটা হচ্ছে আপতন রশ্মি। দেখেন তো, প্রতিসরণ যখন হবে যে রশ্মিটা যাবে দ্বিতীয় মাধ্যমে, এটা হচ্ছে আপতন রশ্মি। আর যেটা প্রতিসরিত হচ্ছে এটা প্রতিসরিত রশ্মি। হ্যাঁ, আর একটা লম্ব দিয়ে আমরা এই দুটোকে কল্পনা করতেছি, এই তিনটেই একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান, মানে হচ্ছে আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে এবং প্রতিসরণ কোণটা অভিলম্বের সাথে যে কোণটা, একটা দুইটা কোণ উৎপন্ন করতেছে, তাই না? এগুলোকে বলা হয়েছে প্রতিসরণ কোণ। এবং এগুলোর সাইন অনুপাতকে বলা হয় হচ্ছে প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এগুলো আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো কখনো আসে না, এটা জাস্ট আপনাদের জানার জন্য। ঠিক আছে,
এগুলো কিন্তু আসবে না, এগুলো আমি জাস্ট রিডিং লিখে দিব, যদি দরকার হয় পড়বেন, যারা হিউম্যানিটিস তারা পড়বেন না, কারণ এত কিছু আপনাদের সিলেবাসে নাই, এটা জাস্ট বলার জন্য বলা হয়েছে। ঠিক আছে, এই সাইনের প্রতিসরণ মানে সাইনের যে আপতন কোণ আর প্রতিসরণের যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হয়, এটা অতটা দরকার নেই আপনাদের। সংকট কোণ, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ। এটা একটু আপনাদেরকে বুঝাই। মনে করেন এটা হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, দেখেন এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে যদি এখান থেকে গেল, তাহলে হালকা মাধ্যমের থেকে এই যে এখানে গেল, এই যে দেখেন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে দেখেন এই প্রথমে হচ্ছে পি, পি ও, এটা হচ্ছে প্রথম রশ্মি, এটা যখন যাচ্ছে তখন কিন্তু ও পি পথে যাচ্ছে, তাই না? আমি কি বলবো, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় একটু সরে যায়, তাহলে এদিক থেকে গেল, এটা পুরোপুরি না গিয়ে এটা এই যে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? দূরে সরে যাচ্ছে। আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এর থেকে একটু বড় কোণে প্রতিসরিত হলো, তখন কি হলো, প্রতিসরিত রশ্মিটা মাধ্যম তলের বিভেদ তল ঘেঁষে চলে গেল। তাহলে এই যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মিটা একদম দুই মাধ্যমের মধ্য দিয়ে বিভেদ তল ঘেঁষে চলে যায়, এটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। সংকট কোণ, ঠিক আছে। তাহলে আপতন কোণের যে মানের জন্য কি হলো, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলো, এই যে এটাই হচ্ছে সংকট কোণ। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে আলোকরশ্মি যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়। দেখেন আলোকরশ্মি কি হচ্ছে, সংকট কোণের থেকে, এটা হচ্ছে সংকট কোণ, এর থেকে বেশি কোণে আপতিত হচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে যাচ্ছে, এদের কাছ তো সরে যাওয়া, তখন বিভেদ তল থেকেও তো সরে যাবে, তখন কি আর প্রতিসরিত হবে? হবে না, তখন কিন্তু ঘন মাধ্যমেই আবার ফিরে আসবে, তার মানে তখন কিন্তু প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে। এটাকে বলা হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে সূত্রটা এটাই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আর হচ্ছে অবশ্যই সংকট কোণের থেকে বড় মানের কোণে আপতিত হবে। দেখেন এটা হচ্ছে সংকট কোণ, সংকট কোণের জন্য ওর নাম কি, প্রতিসরণ কোণ কত হয়েছিল, 90 ডিগ্রি, বিভেদ তল খেতে চলে গেছে, এটা সংকট কোণ। কারণ এর থেকে যখন বড় কোণে আপতিত হয়েছে তখন তো আর 90 ডিগ্রি হবে না, সরে যাবে, একদম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কি হবে, আপতন কোণ ইজ গ্রেটার দেন সংকট কোণ, সংকট কোণ বা বলতে পারেন ক্রান্তি কোণ, এটাই পরীক্ষায় বারবার আসে। এই বেসিকটা কিন্তু আপনাদের থাকতে হবে, নইলে কিন্তু হবে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র ওখানে লিখে দিলাম, দেখেন অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটে, আপতন কোণ অবশ্যই সংকট কোণের থেকে বড় হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, এর কারণে হীরক উজ্জ্বল দেখায়, পদ্ম পাতার উপর বৃষ্টি ফোঁটা পড়লে ছক চকচক করে, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। মরীচিকার সৃষ্টি হয়, খুবই ইম্পর্টেন্ট, মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়, কারণটা কি দেখেন তো, এটা মরুভূমি, দূরে একটা খেজুর গাছ আছে, তাই না? আর মরুভূমির বালি কি বলেন, মরুভূমির বালি কিন্তু প্রচন্ড গরম, সেই গরমের জন্য ওর নিচের বায়ুস্থলের মাধ্যমগুলো খুব হালকা হয়ে যায়, কি হয়ে যায়, হালকা হয়ে যায়, আর উপরের দিকে থাকে ঘন বায়ুস্থল, আর নিচের দিকে থাকে একদম বালু সংশ্লিষ্ট হালকা স্তর থাকে, তাই না? এখন একটু দেখেন তো এখানে কি হয়, এই যে একটা পথচারী যাচ্ছে, এখানে পথচারী যাচ্ছে, পথচারী এই যে দূরে যে তাল গাছ বা খেজুর গাছটা আছে, হ্যাঁ, ওখান থেকে আলো এসে ঘন মাধ্যম থেকে কোথায় যাবে, হালকা মাধ্যমে যাবে, হালকা মাধ্যমে যাওয়ার সময় ফার্স্ট হচ্ছে এটা ফিরে যাবে, ওকে ওদিকে ফিরে যাবে, একটু সরে যাবে, তাই না? এরপরে যখন আরেকটু বড় কোণে আপতিত হবে, তখন কি সংকট কোণ বেয়ে চলে যাবে, তাই না? সংকট কোণে আপতিত হলো, এখন সংকট কোণের থেকে যখন বড় কোণে আপতিত হবে, তখন কি হবে, এই যে গাছের রশ্মিটা কিন্তু সেই যে আবার ঘন মাধ্যমে প্রতিফলিত হবে, ঘন মাধ্যমে প্রতিফলিত হয়ে কোথায় পড়বে, ব্যক্তির চোখে পড়বে।
ব্যক্তির চোখে পড়বে। ঠিক আছে, তখন ব্যক্তির চোখ কি দেখবে দেখেন তো, এই রশ্মিটা আসতেছে মাটি থেকে, পিছন দিকে যদি বহির্ত করেন মাটিতে কিন্তু আপনি এই যে এই দৃশ্যটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে কি মনে হবে যে আসলে পানির জন্য, আর তখন সে তৃষ্ণার্ত থাকে, সে তার হিতাহিত জ্ঞান শূন্য থাকে, সে তখন ভাবে ওখানে পানি, পানি খেতে যেয়ে দেখে যে এটা আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এটাই হচ্ছে মরীচিকার উদাহরণ। ঠিক আছে, মরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়, এবং বৃষ্টির সময় ভেজা ও চকচকে মনে করে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। অপটিক্যাল ফাইবার পড়ছেন না আমাদের? কি সিমি উই ফোর, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্ট, ওয়েস্টার্ন, তাই না? সিমিউই ওয়েস্টার্ন ইউরোপ আর কি। এদের ভিতরে যে আমাদের কানেক্টিভিটির লাইনটা আছে, একটা হচ্ছে কক্সবাজারে আর একটা হচ্ছে কলাপাড়া পটুয়াখালীতে। কক্সবাজারের ঝিলংজাতে কি সিমিউই ফোর, আর কলাপাড়ার ঝিলংজাতে হচ্ছে সিমিউই ফাইভ, তাই না? এই দুটো অপটিক্যাল ফাইবার লাইন আছে না, এই জন্যই তো বাংলাদেশ এখন নেটে এত উন্নত। আপনি যেহেতু ফ্রি ওয়াইফাই টোয়াইফাই ইউজ করতেছেন ফর দ্যাট রিজন। হ্যাঁ, বঙ্গোপসাগরের নিচ থেকে কিন্তু লাইন চলে আসছে আমাদের এদিকে, এবং এই লাইনগুলোর জন্যই কিন্তু এই মোবাইল কোম্পানিগুলো এত সুন্দর মতো ট্রিট করে যাচ্ছে আমাদের। একবার ওই পায়রা সমুদ্র বন্দর তৈরি হতে যেয়ে কিন্তু ওই পায়রা কলাপাড়া পায়রার ওখানে কিন্তু এই অপটিক্যাল ফাইবার লাইনে ঝামেলা পড়ছিল। তখন কিন্তু আমাদের গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, সকল নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল। এই তো গত বছর না গত বছরের আগে, আমার ঠিক মনে নেই, 22 এরকম। আপনাদের খেয়াল আছে নাকি আমার মনে নেই। তাহলে এই যে অপটিক্যাল ফাইবার ওয়ার্ল্ডের ভিতরে এত কানেক্টিভিটি তৈরি করতেছে, এই অপটিক্যাল ফাইবার তৈরি হয় কিন্তু আলোক রশ্মি ব্যবহার করে। একটু লাইন থাকেন, ফোন আসছে। বুঝতে পারছেন? তার মনে হচ্ছে অপটিক্যাল ফাইবারও কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি কিছু পড়েন আর ওর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। হীরক উজ্জ্বল দেখায় মরীচিকা, পিচ ঢালা রাস্তায় ভেজা চকচকে, অপটিক্যাল ফাইবারের মধ্যেও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন পড়বেন, ব্যবহারগুলো মেইনলি হচ্ছে ব্যবহার অপটিক্যাল ফাইবার, মরীচিকা, এই দুইটা ভুল করা যাবে না, এই দুইটা বারবার আসে। ঠিক আছে, হীরক, এই তিনটা ঠিক আছে। বারবার পরীক্ষা, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, একদম 10 to 20। আসেন, অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার কিন্তু সরু কাঁচ তন্তু, এর কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এখন অপটিক্যাল ফাইবার কি শুধু সাবমেরিন কেবল, তাই না? সিমিউই ফোর সিমিউই ফাইভ শুধু সাবমেরিন কেবলে তো ব্যবহার করা হয় জানলাম। ঠিক আছে, মানব দেহের ওই যে যদি কিনা পাকস্থলীতে বা অন্ত্রে, এন্ডোস্কোপি কলোনোস্কোপিতে কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আর টেলিকমিউনিকেশনের জন্য তো বললামই হয়, তাই না? চিকিৎসা কাজে কি কলোনোস্কোপি, এন্ডোস্কোপি, তাই না? ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, গলবিল, তাই না? আমাদের পাকস্থলী, এগুলোতে যদি সমস্যা হয় এটা ইউজ করা হয়। লেন্স খুব ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার। যদি আপনি বলেন কোনটা ইম্পর্টেন্ট, হচ্ছে ব্যবহার। ব্যবহারটা খুবই আসে। ওকে, অবতল লেন্স একটু বলি, যদি এখানে ব্যবহারগুলো পড়া খুব কঠিন, তারপরও সব আসে না, এইটা খুব আসে। হ্যাঁ, প্রধানত চশমায় অবতল লেন্স ব্যবহার করা হয়, এবং চশমার হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ায়, যারা হচ্ছে কাছে ভালো দেখে দূরে ভালো দেখে না, যেমন আমি আপনি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মাইনাস পাওয়ার, তাই না? হ্রস্ব দৃষ্টি বা হচ্ছে এটাকে বলা হয় মায়োপিয়া, এটাই কিন্তু ম্যাক্সিমাম, মানে যাদের মাইনাস পাওয়ার। আমাদের কিন্তু ম্যাক্সিমাম যারা চশমা পরি মাইনাস পাওয়ার। সহজ কথা আপনাদের বোঝানোর জন্য বললাম। তো মায়োপিয়াতে সাধারণত অবতল লেন্স, বা হ্রস্ব দৃষ্টিতে সাধারণত আমরা অবতল লেন্স ব্যবহার করি, এটা কিন্তু পরীক্ষা খুব আসে। বাকিগুলো একবার রিডিং পড়বে, অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আর উত্তল লেন্সটা সাধারণত দীর্ঘ দৃষ্টিতে ইউজ করা হয়। উত্তল লেন্স আতশী কাঁচ হিসেবে ইউজ করা হয়। আতশী কাঁচ আপনি দেখছেন না? আতশী কাঁচ মানে কি, ওই যে ম্যাগনিফায়ার গ্লাস এরকম থাকে, ওটা কিন্তু একটু উত্তল, লেন্সটা কিন্তু উঁচু থাকে। এটা দিয়ে মনে রাখবেন, ওখানে আগুন জ্বলে যেতে পারে। হ্যাঁ, আতশী কাঁচ হিসেবে, বা হ্যাঁ, আতশী কাঁচ এবং আগুন জ্বালানো, ওখানে যদি আপনি আলো ধরান, এই কাগজ রাখেন সূর্যের কাছে নিয়ে, আগুন ধরে যাবে। তাহলে আতশী কাঁচ হিসেবে উত্তল লেন্স, এটা পরীক্ষায় খুব আসে।
আর চশমাতে হচ্ছে দীর্ঘদৃষ্টিতে ব্যবহার করা হয়, বাদ বাকিগুলো তো দরকার নাই। হুম। আতসী কাজ, আগুন জ্বালানোর কাজে উত্তল লেন্স, আর হ্রস্বদৃষ্টির সাধারণত অবতল লেন্স ব্যবহার করা হয়। এটা একবার পড়বেন জাস্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আসে। চশমায় ব্যবহার করা হয় আসে। অতসী কাজই মানে বিবর্ধক, বিবর্ধন কাজ। হ্যাঁ, আবার অনুবীক্ষণ যন্ত্র কিন্তু সেম। তার মানে এইগুলো মনে রাখবে না, উত্তল লেন্স মানে আতসী কাজ, বিবর্ধক কাজ মানে কি অনুবীক্ষণ যন্ত্র, এভাবে মনে রাখবেন। হুম। আর উল্টাটা, দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে অবতল লেন্স। এগুলো একটু কম আসে, কিন্তু ওই যে লেন্সেরটা খুব আসে, যেটা বললাম আর কি, মানে হ্রস্ব দৃষ্টিতে হচ্ছে লেন্স ইউজ করা হয়। চোখের ত্রুটি, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, দেখেন এখানে আমি লিখে দিছি একসাথে, এটাই আসে যারা কাছের জিনিস ভালো দেখে, এটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, এতে অবতল লেন্স 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, 10 to 20 মনে থাকবে। আচ্ছা একটু দাঁড়ান, একটা ফোন আসছে। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, হ্যাঁ, হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস ভালো দেখে, এটা দূর করতে উত্তল লেন্স, এটা কিন্তু বলে দিছি একটু আগে। হ্যাঁ, উত্তল লেন্স হচ্ছে দীর্ঘদৃষ্টি, এটা এটা তো একটু বললামই। ওকে, ম্যাক্সিমাম হচ্ছে এইটা। হ্যাঁ, এটা কিন্তু 10 to 20 লিখছি, এটা আসে কিন্তু 10 to 20 কিন্তু লিখে নাই, এটাই আসে মেইনলি 10 to 20। হ্যাঁ, চালসে দৃষ্টি, এটা 40 বছরে হয়। এটাতে দ্বি ফোকাস লেন্স ব্যবহার করা হয়, এটা একবার রিডিং পড়বেন, আসে নাই এখন পর্যন্ত। নকুলান্ধতে তো হচ্ছে টরিক লেন্স ব্যবহার করে, রিডিং পড়বেন। ঠিক আছে, শুধু চিকিৎসাটা। হ্যাঁ, ওকে। একটু দেখি তো গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার, আমি কিন্তু একটু আগে টেকনিক শিখাই দিছিলাম, এভাবেই কিন্তু পড়তে হবে। গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার করবেন হাইওয়েতে? উত্তল লেন্স, উত্তল দর্পণ, অবতল লেন্স, অবতল দর্পণ, মনে আছে? গাড়ির লাইট গুলোকে, আমার গাড়ির সামনে যেইগুলো থাকে, গ্লাস গুলো থাকে, কেমন, একটু কেমন ছিল বলছি, আমি বলে দিব না, আমি বললাম আর কি যে হাইওয়েটা। গুড। দেখেন, এবারে আসেন, এখানে কিন্তু আমি দর্পণ বলছিলাম, দেখেন 60% সঠিক উত্তর দিয়েছেন, বাট উত্তল জিনিসটা 60 আর 28 কত, 88% দিচ্ছেন। তাই তো উত্তলেই হবে, তাই না? তাই এই জিনিসগুলো একটু, কনফিউশন গুলো আজকে ক্লাসের পরেই, কোনগুলো দর্পণ পড়াইছি, লেন্স পড়াইছি বলে থাকবেন। লেন্স, আসেন, লেন্স হচ্ছে মূলত চিকিৎসা, এই যে চোখের চিকিৎসার জন্য, চশমার জন্য ইউজ করি, এই দুইটা মাথায় রাখবেন। বিবর্ধক কাজে লেন্স, তাই না? বিবর্ধন করতে লেন্স। আর দর্পণ কি, ছোট জিনিস তৈরি করতে, দর্পণে কিন্তু সাধারণত ছোট জিনিস তৈরি হয়। তাহলে দর্পণ, উত্তল দর্পণ আমি বলছিলাম, হাইওয়ে জাতীয় যত দর্পণ আছে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে হাইওয়ে জাতীয় কি, গাড়ির হেডলাইট, ট্রাফিক লাইট, তারপরে হচ্ছে গাড়িতে পিছন থেকে আসা যানবাহনের জিনিস দেখতে আমরা যে দর্পণটা ইউজ করি, এটা তো দেখবো তাই না, ছোট জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কি? অবতল দর্পণ হচ্ছে, আমি বললাম চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু, তাই না, মানুষের চোখ মুখ দেখতে, একদম দেখতে আর কি, ভিতরে ওই যে ডেন্টাল ডাক্তার, ডেন্টিস্টরা কি দেখেন ভিতরে দেখে, বা ইএনটি ডাক্তাররা দেখে, চোখের ডাক্তাররা, এগুলো করতে হচ্ছে অবতল দর্পণ। ওকে, আর একটা কি বললাম আমি, সেটা হচ্ছে পানির আর আকাশে দেখতে, তাই না, স্টিমার, সার্চ লাইট, তারপরে কি পানি, আকাশে যে আহ কি বলে, আকাশে দেখতে নভোদূরবীক্ষণ যন্ত্রে ওই দর্পণ ইউজ করব আমরা, অবতল দর্পণ। আর লেন্স মনে রাখবেন শুধু চশমা, কিছু পড়া লাগবে না, লেন্স লেন্স শুধু চশমাই আসে ভাই। ওকে, আর যদি বেশি পড়েন তাহলে একটু পড়বেন যে বিবর্ধক লেন্স, তাই না, সেটা হচ্ছে আপনার উত্তল লেন্স, যেটা সেটা ছিল হচ্ছে বিবর্ধিত আতশী কাচ, অনুবীক্ষণ যন্ত্র, এগুলো হচ্ছে গিয়ে উত্তল লেন্স। আর অবতল লেন্স যেটা ছিল সেটা হচ্ছে আপনার কিছু একটা দূরবীক্ষণ যন্ত্র আছে, গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র, সিনেমাস্কোপ, প্রজেক্টর। এখানে মূলত চশমাটা দেখবেন, ঠিক আছে, এই প্যাচ লাগাইলে কিন্তু হবে না, নইলে কিন্তু পারবেন না, বারবার বলে দিচ্ছি।
এগুলো তেমন, এগুলো তো কাজ আগে বলে দিলাম, জাস্ট ছবি দেখাইছে, নাথিং, জাস্ট ছবি। দূরবীক্ষণ যন্ত্র, লেজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেজারের ফুল মিনিংটা লাগবে। লাইট অ্যাম্প্লিফিকেশন, দেখেন লাইট অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন মানে কি বলেন তো? বিবর্ধিত করা, বিবর্ধন, অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। স্টিমুলেটেড মানে কি? মানে হচ্ছে স্টিমুলেট করা, প্রভোক করা, ঠিক আছে। এমিশন অফ রেডিয়েশন মানে হচ্ছে রেডিয়েশন বের হচ্ছে, মানে হচ্ছে স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন দিয়ে। হ্যাঁ, স্টিমুলেশন মানে কি? মানে হচ্ছে উদ্দীপিত করা, মানে উদ্দীপিত কোনো নির্গত রেডিয়েশন দ্বারা যদি কোনো আলোর বিবর্ধন করা হয় ওটাকেই বলা হয় লেজার। ঠিক আছে, তাহলে উদ্দীপিত কোনো ধরনের রেডিয়েশন নির্গমনের দ্বারা বা নিঃসরণ দ্বারা যদি কোনো আলোর বিবর্ধন করা হয় সেটাই হচ্ছে লেজার। লেজার কিছুই না, লেজারে কি করা হয় জানেন? একটা ফোটন দেয়া হয়, একটা ফোটন, খুব সহজ ভাবে বলি, একটা ফোটন কণা দেয়া হয়। কি দেয়া হয়? একটা ফোটন কণা দেয়া হয়। এটার উপরে কি দেওয়া হয়? উদ্দীপিত রেডিয়েশন দেওয়া হয়। ঠিক আছে, উদ্দীপিত রেডিয়েশনটা দেওয়া হয়, রেডিয়েশনটা উদ্দীপিত, এই যে স্টিমুলেটেড এমিশন, যেটা আর কি স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, যেটা রেডিয়েশনটা কেমন হবে? স্টিমুলেটেড এমিশন হতে হবে রেডিয়েশনটার, মানে হচ্ছে উদ্দীপিত নিঃসরণ হতে হবে রেডিয়েশনের। এবং এটা ওই ফোটনের উপর ধাক্কা মারা হয়। ফোটন মানে কি? আলো কি বললাম? আলো হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলো হচ্ছে ফোটন, বা হচ্ছে এটা হচ্ছে গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়। তাহলে এই উদ্দীপিত রেডিয়েশনটা আপনি যখন দিবেন, এই ফোটনটা একটা থেকে দুইটা ফোটনে পরিণত হয়েছে, তার মানে কি? এই ফোটনটা শক্তিশালী হচ্ছে না? তাহলে কি আলোর তীব্রতাটা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে একটা ফোটন ছিল, ওটাকে আপনি ডাবল ফোটনে পরিণত করলেন। তাহলে এই যে ডাবল ফোটনে পরিণত করা মানে কি? আলোর শক্তিটা বাড়াই দিলেন, এটাই হচ্ছে বিবর্ধন। তার মানে লাইট অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফায়ার মানে কি? বিবর্ধন করা। ঠিক আছে, বোথ সায়েন্স, অল দ্য সায়েন্সেস স্টুডেন্টস, হিউম্যানিটিস স্টুডেন্টস, বিজনেস স্টুডেন্টস, আমি কিন্তু আপনাদেরকে আপনাদের ভাষায় খুব সহজ করে বলার চেষ্টা করতেছি। এটা মানে বিবর্ধন, লাইট অ্যাম্প্লিফিকেশন, আলোর বিবর্ধন, তাই না? স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন মানে রেডিয়েশনটা এমন ভাবে আপনি দিবেন, উদ্দীপিত ভাবে, যাতে কিনা এই লাইটটা বিবর্ধন হয়। লাইট বিবর্ধন মানে কি? একটা ফোটন থেকে দুইটা ফোটন হওয়া, কারণ আলো মানে ফোটন। আমরা দেখছি ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে আলোর কোয়ান্টাম তত্ত্বে, তাই না? তাহলে তাহলে তার লেজার কি? লেজারের যদি আপনি বৈশিষ্ট্যটা বলেন, লেজারের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, একটু দেখি। প্রথম কথা হচ্ছে গিয়া এরা কি, যেহেতু একটা থেকে দুইটা হয়, তার মানে অনেক শক্তিশালী, তাই না? অনেক শক্তিশালী, তাহলে উচ্চ শক্তি সম্পন্ন। এর ফলে ধাতুর উপরে নকশা কাটা যায়। সূক্ষ্ম অস্ত্রোপচারে লেজার ব্যবহার করা হয়, তাই না? চোখ, দাঁত, চর্মরোগে কিন্তু লেজার ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি চোখের ট্রিটমেন্ট, চোখের পাওয়ার, হ্যাঁ, চোখের ভিতরে যে নার্ভ গুলো আছে এগুলোর টেম্পারেচার যে লেজার লাইটের সাথে ই করে কিন্তু করা যায়। দাঁতের, দাঁতের কালার চেঞ্জ করা যায় লেজারের মাধ্যমে। দাঁতের যদি টিউমার থাকে, দাঁতে ক্যান্সার থাকে, মাড়িতে যদি ক্যান্সার থাকে, ওই ডেন্টিস্টরা কিন্তু ওই মাড়িটাকে বা হচ্ছে ওখানে যে প্রবলেমটা থাকে, ওই প্রবলেমটা এই লেজার দিয়ে কিন্তু ওই ক্যান্সারটা দূর করে দিতে পারে। এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা থাকে, তারপরে আরো বেজাল সেল কার্সিনোমা থাকতে পারে। চোখে ল্যাসিক করা মানেই হচ্ছে লেজার দিয়া, হ্যাঁ, লেজারের মাধ্যমে চোখের পাওয়ার ঠিক করা, বা চোখের ভিতরে টিউমার থাকতে পারে। চর্মরোগ, হ্যাঁ, অনেক ধরনের চর্মরোগ থাকতে পারে স্কিনে। ডার্মাটোলজিস্ট যারা আছেন, হ্যাঁ, এখানে কিন্তু অপথ্যালমোলজিস্ট, ডেন্টিস্ট, ডার্মাটোলজিস্ট সবাই লেজার ব্যবহার করেন। লেজার হচ্ছে অ্যাম্প্লিফিকেটেড আলো, অনেক শক্তিশালী আলো, যেটা হচ্ছে অনেক টিউমার, অনেক দাঁতের কাজে, চোখের কাজে, চর্মের কাজে ব্যবহার করা যায়। ঠিক আছে, তার মানে শক্তি সম্পন্ন করে। এর সময় ধাতুর উপর নকশা কাটা যায়। দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রেও লেজার ব্যবহার করা হয়। পানি দ্বারা লেজার শোষিত হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট। লেজার যে কোনো আলো দিলে, আলো কিন্তু অনেক সময় পানিতে শোষিত হয়ে যায়। আপনি টর্চ লাইট পানির নিচে মারেন খুব বেশি, রাতের বেলা যদি কখনো কেউ ডুবে যায়, আল্লাহ না করুক, কখনো করছেন এই কাজ? একবার আমরা ছোটবেলা করছিলাম। ছোটবেলা হচ্ছে একবার রাতের বেলা ট্রলারে হচ্ছে আমরা কোনো একটা বিলের ভিতরে ঘুরতে গেছিলাম। আমার মনে আছে, অনেক ছোটবেলা, অনেক বিল অঞ্চল, ওই জায়গাটা প্রচুর বিল। মানে ওটা এখানে হচ্ছে যখন শীত থাকে ওই বিলটা পুরো শুকনা থাকে, যখন বর্ষা সিজন হয়, দ্যাটস নট আ হাও, দ্যাটস আ বিল। হাওর হচ্ছে সিলেট অঞ্চলে, আর বিল হচ্ছে একদম
রাজশাহীর দক্ষিণ থেকে শুরু করে শুরু হয় ওইটা চলন বিল, তারপরে পদ্মার ওপারে হচ্ছে চলন বিল, যেটা খুব বিখ্যাত একটা বিল। এরপরে পদ্মার দক্ষিণে ফরিদপুর, আহ বরিশাল, তারপরে হচ্ছে গোপালগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর বিল আছে। ঠিক আছে। এই বিল অঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে আহ প্রচুর পানি থাকে বর্ষার সিজনে। তো এই বিলে যখন পানি থাকে তখন ওখানে তো যাতায়াতের মাধ্যম নৌকা, তাই না? তো রাতের বেলাও আমরা ঘুরতে বের হয়েছিলাম, তো রাতের বেলা কিন্তু ওই ট্রলারটা ডুবে গেছিল। ওখানে ডুবে গেলে কিন্তু কেউ মারা যায় না, বিকজ হচ্ছে বিলে পানি খুব বেশি গভীর থাকে না, মোটামুটি সবাই আশেপাশে ধরে। আর বিলের ভিতর প্রচুর ঝোপঝাড় টাইপের গাছপালা থাকে, ওগুলো ধরে বেঁচে থাকা যায়। আর পানিও গলা পর্যন্ত হয়। তো যখন ডুবে গেছে, তো যাই হোক, আমরা ট্রাই করতেছিলাম হচ্ছে পানির নিচে যাতে কিছু দেখা যায়। হ্যাঁ, কারণ একজনের মোবাইল পড়ে গেছে একজনই। তো যখন আমরা দেখলাম পানির নিচে কিন্তু টর্চ লাইট দিয়ে বা মোবাইল লাইট দিয়ে দেখি যে খুব বেশি যায় না। তার মানে পানি কিন্তু ওখানে শোষিত হয়ে যাচ্ছে, কিন্তু এই লেজার কখনো পানি দ্বারা শোষিত হয় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লেজার নেভার। সেই জন্য পানির নিচে যোগাযোগের জন্য লেজার ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। মনে থাকবে। এক্স রে একটু দেখি। এক্স রে হচ্ছে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক তড়িৎ চৌম্বক বিকিরণ উৎপন্ন হয়। এত প্যাচের জিনিস আপনাদের লাগবে না। এক্স রে হচ্ছে উইলিয়াম রনজেন আবিষ্কার করে। এটা কিভাবে তৈরি করা হয়? এক্স রে হচ্ছে একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ, তাই না? ওকে। এটা সাধারণত ওই যে কোনো দেহের ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ছবি টবি তোলার কাজে আমরা ইউজ করি, এটা একটু আগে আমরা কিন্তু বললাম, তাই না? এটা কিভাবে তৈরি করা হয় এটা রিটেনে আসে, একটু বলি। সেটা হচ্ছে উচ্চ দ্রুত গতি সম্পন্ন কোনো ইলেকট্রন, এই যে দেখেন ইলেকট্রন, এটা খুব উচ্চ দ্রুত হবে। এটাকে একটা ক্যাথোডের ভিতর ফেলে দেওয়া হয়, ধাক্কা মারা হয়। ঠিক আছে। ঠিক আছে। একটা ক্যাথোডে ধাক্কা মারে। ঠিক আছে। হুম। সরি, কোন উচ্চ সরি, ক্যাথোডে ধাক্কা মারে না। ক্যাথোড থেকে উচ্চ দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনগুলো তৈরি করা হয় আর কি। এদেরকে উচ্চ দ্রুত গতিসম্পন্ন তো হিসেবে ধাক্কা মানে যাতে ধাক্কা মারে, এই জন্য অ্যানোডের উপর ফেলা হয়। তাহলে দেখেন অ্যানোড থেকে এক্স রে বের হয়। এত কিছু অ্যানোড ক্যাথোড বোঝা লাগবে না। ঠিক আছে। একটা ধাতু, মনে করেন এটা একটা ধাতু, একটা অ্যানোড, এটা একটা বিশিষ্ট ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, একটা ধাতু, এটা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। এরা হচ্ছে ধাতু, বা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, মানে হচ্ছে এটা এক ধরনের ধাতু। মনে করেন একটা মেটাল। এই মেটালের উপর খুব সহজভাবে বুঝেন, সহজভাবে বুঝেন, এর উপরে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন ফেলা হয়, ফলে এই ধাতু থেকে এক্স রে তৈরি হবে। ঠিক আছে। মনে থাকবে তাহলে এক্স রে তৈরি করা হয় কিন্তু এভাবে। এটা কিন্তু পরীক্ষায় রিটেনে আসে যে এক্স রে কিভাবে তৈরি করবেন, যে কোন ধাতুর উপরে উচ্চ গতি সম্পন্ন বা দ্রুত গতি সম্পন্ন কোন ইলেকট্রন ধাতুকে যদি আঘাত করাই, ওটা থেকে হচ্ছে কে এই যে এক্স রেটা তৈরি হবে। এখন এক্স রে দুই ধরনের, একটা কোমল এক্স রে, একটা কঠিন এক্স রে। কোমল এক্সরে যেটা, যেটার ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত কম, তার মানে যারা কম যেতে পারে। আর কঠিন এক্সরে হচ্ছে যেটার ভেদন ক্ষমতা বেশি। এখন একটু বুদ্ধি করে বলেন তো, আপনার শরীরের ভিতরে দাঁতের এক্সরে বা হাড়ের এক্সরের জন্য আপনি কোনটা ব্যবহার করবেন? যেটার ভেদন ক্ষমতা কম, না যেটার ভেদন ক্ষমতা বেশি? একটু দেখি তো বুদ্ধিকার কতটুক। চ্যাট বক্সে আসেন। বায়োমেডিক্যালের কেউ বলবেন না, বা ফিজিক্সের কেউ বলবেন না। আহা, রুমানা হয় নাই, রিয়াদ। ভেরি গুড, ভেরি গুড। তাই না? এই বোকা, যেটার এটা মাত্র দুই একজন সঠিক উত্তর দিয়েছেন, যেটার ভেদন ক্ষমতা কম সেটা আপনাকে ইউজ করতে হবে। কারণ কি একটু দেখেন তো, যে এক্স রে এর ভেদন ক্ষমতা বেশি, একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস, একটু বোঝার চেষ্টা করেন। যে এক্স রেটার ভেদন ক্ষমতা আপনার অপেক্ষাকৃত বেশি, সে কি করবে বলেন তো? আপনার বডির ভিতর ঢুকবে, মাসেলের ভিতরে ঢুকবে, এবং এর তো ভেদন ক্ষমতা বেশি, মাসেল ভেদ করে আপনার হাড়টি ভেদ করে বের হয়ে যাবে। এটা তো কোনো ছবি তৈরি করতে পারবে না। ছবি তৈরি কখন হবে? যখন কিনা কোনো জায়গায় ওটা বাধাপ্রাপ্ত হবে, তখনই তো ওখানে ছবি তৈরি হবে, তাই না? তাহলে যেটার ভেদন ক্ষমতা কম সেটাকে আপনার কি করতে হবে? এক্স রে তৈরির জন্য নিতে হবে, কারণ যেটার ভেদন ক্ষমতা কম ওটা মাংসের ভিতর থেকে যেতে পারবে, কিন্তু হাড্ডির কাছে গেলে ওটা হাড্ডির ভিতর আটকে যাবে, আটকিতে বাধাপ্রাপ্ত হবে। ফলে কি বাধাপ্রাপ্ত হয়ে ওই আলোটা বাইরে ক্যামেরায় নিয়ে আসবে বা ফিল্মে ধরা পড়বে, তাহলে আমরা হাড্ডির ছবিটা দেখতে পাবো। এবার বুঝতে পারছেন? তাহলে যেটার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, ওরা তো মাংস ভেদ করে চলে যায়, বাইরে চলে যায়,
হাড্ডিও ভেদ করে চলে যায়, দাঁত ভেদ করে চলে যায়, ওরা তো আর ছবি দিতে পারবে না, ওরা তো চলে পিছন থেকে চলে যাবে। তাহলে যেটার ভেদন ক্ষমতা কম ওটাই ইউজ করতে হবে। তাহলে এক্স রেতে সাধারণত আমরা এই যে শরীরের দাঁতের ছবি, হাড়ের ছবিতে সাধারণত, হ্যাঁ, সাধারণত শরীরের ছবি তোলার কাজে আমরা সাধারণত, হ্যাঁ, নর্মাল কি মেডিকেল এক্স রেতে আমরা সাধারণত কি ইউজ করি, মেডিকেল এক্স রে বা হচ্ছে হাড্ডি, হাড্ডি তো পরীক্ষায় আসবে না, অস্থি, দাঁত, এগুলোর ছবি বা ফিল্ম তৈরিতে আমরা সাধারণত কোমল এক্স রে ব্যবহার করি। বুঝতে পারছেন? এটা কিন্তু পরীক্ষায় আসে, ভাইভাতে, ভাইভা না তো, প্রিলিতে কিন্তু এটা খুব, এবং এটা কিন্তু একদম 10 to 20, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, এরকম একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এক্স রে ব্যবহার একটু দেখেন। ভেঙে যাওয়া, স্থানচ্যুত হওয়া হাড়ে দাগ বা ফাটল, তাই না, এটাই কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, দাঁতের গোড়ায় আলসার নেই, এটা একই কারণে। আর এক্স রে আরো কিছু জিনিস আছে, কাস্টমস কর্মকর্তারা চোরাচালানের দ্রব্যাদি ব্যবহার করার জন্য ইউজ করেন, কফি, লজেন্স, সিগারেট ইত্যাদির মান বজায় কোয়ালিটি কন্ট্রোলে ইউজ করা হয়, তাই না? এগুলো একবার রিডিং করবেন, বাট একদম এম হচ্ছে এগুলো। ঠিক আছে, কাস্টমস এর এটা। হুম। কসমিক রে হচ্ছে মহাজাগতিক রে, ভিক্টর হেস হচ্ছে মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন, এটা একটু ইম্পর্টেন্ট, এটা থেকে আর তেমন কিছু লাগবে না। মহাজাগতিক রশ্মিতে 89% হচ্ছে প্রোটন, ওকে, 9% আলফা, 2% কার্বন, এটা কখনো আসে নাই, এটা হচ্ছে মহাবিশ্বে থাকে এই কসমিক রে। হুম। ভিক্টর হেস মহাজাগতিক রশ্মিটা আবিষ্কার করেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে একটা পোল নিয়ে নেই, এরপরে আমরা চ্যাট বক্স খেলবো, সরি, মানে হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। ফার্স্ট হচ্ছে একটা পোল পোল খেলি, হ্যাঁ। কোনটি লেজার রশ্মির বৈশিষ্ট্য নয়? পানি দ্বারা শোষিত হয়, একক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, সুসংগত, লক্ষ্যভেদী। বৈশিষ্ট্য নয় বলছে। হুম, একটু দেখেন, বুঝছেন? তাই সায়েন্সের বাইরে যারা আছে, সায়েন্সকে ভয় পাওয়ার খুব বেশি দরকার নেই। হ্যাঁ, প্রচুর আছে আর্টস, হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি যারা হচ্ছে ভালো করতেছে বিসিএস এ, হ্যাঁ, মানে বিজ্ঞান সাইডে ভালো করতেছে। তাহলে দেখেন, এই যে আপনারা 89% পারলেন যে পানি দ্বারা শোষিত হয়। তাহলে এবার আসেন একটু র্যাপিড ফায়ার খেলি, আমি ব্যবহার গুলো দিয়ে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, কেমন? তাহলে আসেন প্রথমে আমাকে একটু বলেন, সেটা হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? 4টা অপশন দিব: ফিজিওথেরাপি, টিভির রিমোট কন্ট্রোল, ঠিক আছে, ফিজিওথেরাপি, টিভি রিমোট কন্ট্রোল, গিরা ব্যথা, 5 নাম্বার হচ্ছে টিভির স্ক্রিন থেকে নির্গত রশ্মি। তাড়াতাড়ি, নিচের কোনটা ইনফ্রারেডের ব্যবহার নয়? ভেরি গুড, মানে লাস্টেরটা, তাই না? এই ব্যবহার নয় কোনটা বলছি? টিভি স্ক্রিন থেকে। এখন বলেন তো, টিভি স্ক্রিন থেকে কোনটা বের হয়? এখন বলেন। গুড, ফায়জা নওরিন, টিভি স্ক্রিন থেকে কোনটা বের হয়? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, টিভি স্ক্রিন থেকে বের হয় আল্ট্রাভায়োলেট রশ্মি। এবার একটু আসেন, এখান থেকে একটু প্যাচ আছে, এটা একটু বলি আপনাদের। আহ টিভির ওইটা থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি বের হয়, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কেন বললাম, লাস্ট যে বইটা আছে, হ্যাঁ, 9-10-এর, ওইটাতে লিখছে ইউভি রশ্মি বের হয় হচ্ছে টিভি থেকে। কিন্তু আমি বলবো প্রেফার করতে, কারণ বিগত সালে যে কোশ্চেন গুলো আসছে বিগত সালের বইতে, গামা রশ্মি, গামা রশ্মি থেকে কিন্তু প্রচুর পরিমাণ, ঠিক আছে, হ্যাঁ, গামা রশ্মি যেটা ছিল বা গামা রে, গামা রশ্মি কিন্তু প্রচুর টিভি স্ক্রিন থেকে বের হয়, এটা আমি লাস্টে বললাম, কারণ হচ্ছে এটা হচ্ছে আগের বইতে ছিল, বাট বিসিএস এ আসলে আপনারা এটা প্রেফার করবেন, কারণ নতুন বইটা থেকে আলটিমেটলি ওভাবে কোশ্চেন হয় না, এটা আসলে বিসিএস থেকে বিগত সালের কোশ্চেন থেকেই হবে। ঠিক আছে, এটা একটু আপনাদের বললাম যাতে আপনার ব্রেন স্টর্মিং করতে পারেন। ঠিক আছে, গামা রশ্মি পুরান টিভি থেকে বের হয়, এটা হচ্ছে আগে একদম বিসিএস এ এখন পর্যন্ত যে কয়বার পরীক্ষা কোশ্চেন আসছে এটা কিন্তু লেখা আছে। ওকে, এবার আসেন, বলেন। নীল আলো আর লাল আলোর ভিতরে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ভেরি গুড, রুমানা, নওরিন, শশী, নিতু, ভেরি গুড, সুখী, লাল আলো, তাই না? ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন, বলেন। নিচের কোনটা প্রেফারেবলি বলতেছি, আমি যেটা বলছি প্রেফারেবলি, টিভি থেকে, টিভির স্ক্রিন থেকে কোন রশ্মি বের হয়? 4টা অপশন দিব: ইনফ্রারেড, ইউভি রে, কসমিক রে, গামা রে।
প্রেফারেবলি আমি কোনটা বলছি একটু আগে, টিভির স্ক্রিন থেকে কোনটা বের হয়, মনে থাকে যেন। আপনারা কিন্তু এটা দিবেন। এটা যেহেতু লেটেস্ট আসছে তাই আমি আপনাদেরকে ইউভি পড়াইছি, কারণ এটা বইয়ের কথা, কিন্তু আমার বিসিএস এ আসলে এটা গামা উত্তরেই নিবে, আমি এটা 100% শিওর। কারণ এটা এখন পর্যন্ত ইউভি রে দিয়ে অপশনেই ছিল না ইউভি রে, তাই বইতে আসলেও এটা আপনারা লিখবেন না, আপনারা এটা প্রেফারেবলি গামা দিবেন, কিন্তু যদি গামা না থাকে তখন ইউভি দিবেন। ঠিক আছে মার্জিয়া খাতুন, যাক সোমা, থ্যাংক ইউ। ওকে, এবারে বলেন সেটা হচ্ছে রাডার কোনটা ব্যবহার করা হয়, রেডিও রে, গামা রে, এক্স রে, না মাইক্রোওয়েভ? ভেরি গুড রুমানা, জান্নাতুল, শাহানুজ, শশী, ইন্দ্রজিৎ, ভেরি গুড মাইক্রোওয়েভ। যাক যাক, আপনারা তো বেশ ভালো পড়ছেন। ঠিক আছে, এখন বলেন সেটা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করব? সমতল লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, অবতল দর্পণ? ভেরি গুড, ভেরি গুড, অবতল লেন্স, তাই না? সোমা, শারমিন, মালিহা, বিদ্যুৎ, সিয়াম, ভেরি গুড, মনে থাকবে। এবার একটু বলেন সেটা হচ্ছে, হ্যাঁ এইটা সব থেকে আপনারা বেশি ভুল করেন, বা আমিও করতাম, বাট প্রতিবার 10 to 20 টাইপের কোশ্চেন আর কি, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। সেটা হচ্ছে ট্রাফিক লাইটে, হ্যাঁ, পিছনের গাড়ি ঠাড়ি দেখতে কি ব্যবহার করবেন? অবতল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স, উত্তল দর্পণ? ভেরি গুড, ভেরি গুড, এটা কি হবে? অবশ্যই উত্তল দর্পণ, তাই না? উত্তল দর্পণ, এই এটা কি? এটা হচ্ছে উত্তল দর্পণ, তাই না? এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ পিছনের জিনিস ছোট থাকতে একটু উত্তল দর্পণটা আমরা ব্যবহার করি। হাইওয়েতে উত্তল দর্পণ, ভাই হাইওয়েতে উত্তল দর্পণ, এটা কিন্তু ভুল করবেন না। আপনি লেন্স ভুলে যান, হাইওয়ে আমি বলি, আজকে থেকে আমি বলি, আপনি লেন্স আজকে থেকে চোখ থেকে ভুলে যান। লেন্স শুধুমাত্র এত পরে, মানে বিসিএস এর প্রিপারেশন এত পরে কিন্তু আপনি প্যাচ লাগাবেন না। আপনি যতটুকু পরে মাথায় রাখা যায়, আপনি লেন্স ভুলে যান। লেন্স চিন্তা করবেন শুধু চশমায়, আবার বলতেছি লেন্স চিন্তা করবেন শুধু চশমার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রেও না, শুধু চশমার ক্ষেত্রে লেন্স ইউজ করেন, ব্যবহার করেন। দর্পণ শুধু হাইওয়েতে নিয়ে আসেন, আর হচ্ছে রাস্তাঘাট, ওর নাম কি, আকাশ, আর ওর নাম কি, পানিতে নিয়ে আসেন। ঠিক আছে? আর চিকিৎসার ক্ষেত্রে দাঁত, চোখ, নাক দেখতে কিন্তু আবার কে, আমরা ইউজুয়ালি অবতল দর্পণ ইউজ করি। এভাবে পড়বেন, নইলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, ওকে, আসেন নেক্সট। আহ এই ব্যবহারগুলো খুব পড়তে হবে, এগুলো তো মনে থাকে না একদম, খুব বারবার বলতেছি, হ্যাঁ। এবারে আপনি বলেন সেটা হচ্ছে আহ মরীচিকার সৃষ্টি হয় বা অপটিক্যাল ফাইবারে কোন পদ্ধতি করা হয়? সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন? মরীচিকা আর হচ্ছে অপটিক্যাল ফাইবার। ভেরি গুড নাইমুল, ভেরি গুড, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিদ্যুৎ, মনে থাকে যেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আপনাদের, বলেন সেটা হচ্ছে সাধারণত আমরা যখন বিপদ সংকেত দিব কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করব? ভেরি গুড, লাল, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন বলেন লাল তরঙ্গ দৈর্ঘ্যের বিক্ষেপণ বেশি না কম? তাড়াতাড়ি, মালিহা, মাহফুজ, ঠিক আছে, ফাইজুর, ঈশান, ভেরি গুড, নিপু, সজীব, রিফা, ভেরি গুড, ভেরি গুড, লাভলি, খুব ভালো। তো আপনারা সুখী, হ্যাঁ, আলামিন, ঠিক আছে, সিয়াম, গুড, শশী, রায়হান, ঈশান, বাহ, খুব ভালো লাগলো, আপনারা তো বেশ ভালো পারেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আহ কোন কোশ্চেন করব, কোশ্চেন খুঁজে পাইতেছি না, সব তো করে ফেলছি ইম্পর্টেন্ট। আচ্ছা, টিভির রিমোট কন্ট্রোলের সংকেত প্রদান, অন্ধকারে গগলস দেখা, তাই না? এটাতে কোনটা ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এক্স রে, গামা? ভেরি গুড, ইনফ্রারেড, তাই না? অবলোহিত, গুড। কুন্তল, মাহফুজ, বিদ্যুৎ, গুড। এবারে বলেন লাস্টের দুইটা, প্যাচ যাতে না লাগে, ঢোলের বাড়িতে কোনটা ব্যবহার করব? ঢোলের বাড়িতে কোন তরঙ্গ পাবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ? ঢোলের বাড়ি,
এই ঢোলের বাড়ি, ঢোলের ঢোলের ঢোলে কিন্তু অনুদৈর্ঘ্য পাবো, হ্যাঁ। এই ঢোলে ঢোলে অনুদৈর্ঘ্য পাবো, শব্দ যেটা, হ্যাঁ। শব্দ মানেই ঢোলের বাড়ি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। ঠিক আছে, এখন বলেন প্যাচ হচ্ছে ড্রামায়, ড্রামাতে কি পাবো? ড্রামের বাড়িতে কি, ড্রামের বাড়িতে কি পাবো? ড্রামে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ পাবো। ঠিক আছে, এই দুইটা একটু দেখবেন, কনফিউশন গুলো কিন্তু বলে দিলাম আগে থেকে। হুম। এখন বলেন ইসের সময়, উম হ্রস্ব দৃষ্টিতে আমরা কি ইউজ করব? উত্তল লেন্স না অবতল লেন্স? হ্রস্ব দৃষ্টি, ভেরি গুড। হ্রস্ব দৃষ্টি, অবতল লেন্স, তাই না? ভেরি গুড, লাভলি, অমি, নাইমুল। ঠিক আছে, ওকে। এবারে বলেন লাস্ট কোশ্চেন, আমরা যখন দাঁত, হাড্ডি এগুলো ইউজ করব, তখন অপশন দিব, তারপর বলবেন কোন রশ্মি ব্যবহার করব। ইনফ্রারেড, এক্স রে, কঠিন এক্স রে, কোমল এক্স রে। এখন বলেন। মাহফুজুর রহমান মাহফুজ, শশী, হ্যাঁ। ভেরি গুড ঈশান, এটা কি কোমল এক্স রে, মনে থাকবে? তাহলে কি, আমি চেষ্টা করছি আজকে যতটুকু পড়াবো, আপনার হচ্ছে শুধু স্লাইডটা, এটা শুধু স্লাইডটা পড়বেন, দেখবেন যে আপনাদের অনেক কিছু হয়ে গেছে। ব্যবহারটা কিন্তু আমি যেভাবে বললাম এত সুন্দরভাবে পড়তে থাকবেন। এখান থেকে ব্যবহার, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আর ওদিকে ইনফ্রারেড, ইউভি রে, গামা। লাস্ট কোশ্চেন, ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? এক্স রে, গামা রে, তারপরে হচ্ছে ইনফ্রারেড, না হচ্ছে গিয়ে অবলোহিত রশ্মি? তাড়াতাড়ি, গামারে। এখন বলেন বমি বমি ভাব করে কে? তাড়াতাড়ি, ঈশান, নিপা, ঠিক আছে। বমি বমি ভাব কে করে? আবির, মাহফুজ, শাহনাজ, গামারে। ঠিক আছে, লাস্ট কনফিউশন, টিভির রিমোটে কোনটা ব্যবহার করি? অপশন দিব না। আলী জাহান, টিভির রিমোটে ইনফ্রারেড, জীবনেও ভুলবেন না, তাই না? জুই। এবারে বলেন টিভি স্ক্রিন থেকে কোনটা বের হয়? আমি কোনো অপশন দিব না, প্রেফার টেফার কিচ্ছু বলবো না, একটা বলবেন। টিভির স্ক্রিন থেকে কোনটা বের হয়? ভেরি গুড, সামন, সিয়াম, গামা। আমি কিন্তু বললাম প্রেফারেবলি গামা পড়বেন, আর গামা না থাকলে যায় আপনি ইউভি দিবেন। ঠিক আছে, তাহলে ভাইজানেরা আপনাদের মোটামুটি আমি চেষ্টা করছি একটু করতে। তো আশা করি ভালো পারবেন, পড়তে থাকেন। আমার পরিচয়টা একটু দিই, আমার ক্লাস আগে কে কে করছেন একটু চ্যাট বক্সে লিখে জানান তো। আমার ক্লাস আগে কে কে করছেন? কেউ করেননি? তোমার ফার্স্ট, আপনার ফার্স্ট না? ঠিক আছে, আমি একটু পরিচয়টা দিই, আমি অভ্র। আমি হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছি, 40তম বিসিএস এ। এর আগে 38 বিসিএস এ আমি বিসিএস হেলথ ক্যাডারে ছিলাম, হেলথ থেকে আসছি। তো তো যাই হোক, দুইটা বিসিএস যেহেতু ছিল, আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার যে অভিজ্ঞতাটা ছিল দুইটাতেই মোটামুটি ট্রাই করছি ভালো করার, এবং আপনাদেরকে চেষ্টা করছি আমার অভিজ্ঞতাটা দেওয়ার, এবং আপনারা যাতে বিজ্ঞানটা ভালো মতো, এবং আশা করি সায়েন্সে যারা আছেন তারাও একটু যদি এভাবে করতে পারেন ভালো পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, আপনাদের জন্য দোয়া থাকলো। তো কে আছেন সাথে? আহ মামুন ভাই, আপনি হচ্ছে, দরকার হলে মাহমুদুল ভাই, আপনি হচ্ছে মামুন ভাই, আপনি ওদের লাস্ট পোল যদি থাকে আপনি দিতে পারেন, আর আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, পড়তে থাকবেন, এই স্লাইডটা খুব সুন্দর মতো পড়ে ফেলবেন। বাই। ধন্যবাদ ভাইয়াকে। তো যারা যারা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের যদি এখন উত্তরণ রিলেটেড রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন। এই মামুন ভাই,
আমি হচ্ছে ওদের পিডিএফটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু পিডিএফটা ওদের দিয়ে দিয়েন, মানে হচ্ছে পিপিটিটা পাঠিয়ে দিতেছি, আপনি একটু আপলোড করে দিয়েন, ঠিক আছে? এখনই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই। তা মাহিলা আপু, আপনি কি উইকলি এক্সামে কি অ্যাটেন্ড করেছিলেন? আপু, যেহেতু আপনি উইকলি এক্সাম অ্যাটেন্ড করেননি, সেটা আপনার আইডিতে রেকর্ডেড থাকবে না। তো প্র্যাকটিস এক্সাম হিসেবে আপনি পরবর্তীতে অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ, সেটা প্র্যাকটিস এক্সামে থাকবে, সমস্যা নেই। আর সিয়াম ভাই যেটা করেছেন, অভ্র ভাই যদি থাকেন তাহলে অবশ্যই যদি একটু দেখতেন। কি ভাই, কি কোশ্চেন? আমি খেয়াল করি নাই। আচ্ছা, অফলাইন উইকলি এক্সাম। What's apart from BCS, I am also taking preparation for government job and bank. For that reason, I regularly fail to give offline weekly exam, but I give online exam regularly. Will it hamper? না, হ্যাম্পারে করার কিছু নেই। আপনি যদি অনলাইন ঠিক মতো রেগুলার এক্সাম দেন, এটা হ্যাম্পারের কিছু হবে না, ঠিক আছে? সমস্যা নেই, আপনি অনলাইনে দিতে থাকেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আর কারো তেমন কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে ফার্স্টে এখানে শেষ করছি। তো নেক্সট ক্লাসে আবারও ইনশাল্লাহ দেখা হবে। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।